কিউরিওফাইটে আজকে যে কল রেকর্ডিংয়ের কেসটা শুনতে চলেছেন সেটা খুবই সেন্সিটিভ একটা কেস। 2019-এ একজন মানুষকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে খুন করা হয়। যারা খুনটা করেছিল তাদের কারুরই শাস্তি হয়নি, তারা এখনও স্বাধীনভাবে ঘুরছে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মৃত্যুর পর এই মৃত ব্যক্তিটি তার ভাইজির কাছ থেকে পিণ্ডদান চাইতো। যাকে খুনটা করা হয়েছিল তার ভাইজির সাথেই আমরা আজকে এই কল রেকর্ডিংটা করব, আর তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে বা ঘটে চলেছে সেইগুলো জানব। পুরো কল রেকর্ডিংটা শুনলে আপনারা ভাবতে বাধ্য হবেন যে মানুষ এতটাও নৃশংস হতে পারে। আর তার সাথে সাথে এই ঘটনার যে সুপার ন্যাচারাল হরার অ্যাসপেক্টগুলো রয়েছে সেগুলো আপনাদের ভাবতে বাধ্য করবে এরকম যেন কারুর সাথে না হয়। সঙ্গত কারণে এবং সেন্সিটিভিটির জন্য কয়েকটা জায়গা এই কল রেকর্ডিং থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। আপনারা যদি দুর্বল হৃদয়ের হন তাহলে এই কল রেকর্ডিংটা আপনার জন্য নয়, এবং এই কল রেকর্ডিংটা রাতে একা শুনবেন না, অন্য কারুর সাথে শোনাটা আমি সাজেস্ট করছি। এবং এই কল রেকর্ডিংয়ের ডিলিটেড পোর্শনগুলোর ব্যাপারে জানতে আমায় ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন, সেখানেই আমি আপনাদের বাকি পোর্শনটা জানাবো। এবার আমি সরাসরি চলে যাব কিউরিওফাইটের অন্যতম সেরা একটা কল রেকর্ডিং সেশনে। হ্যালো গীতাঞ্জলি, আমি কৌস্তব বলছি। হ্যাঁ, বলো। বিষয়টা হচ্ছে বেশ কিছুদিন আগে তুমি আমাকে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো, আর তারপরে জানাও যে তোমার কিছু এক্সপিরিয়েন্স আছে, কিছু এক্সপিরিয়েন্স তোমার হয়েছে ফ্যামিলি রিলেটেড, আই গেস। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। সেই পুরো যতটা যেটুকু আমি শুনেছি আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, রাইট? তো আচ্ছা। আমি চাই যে তুমি তোমার এক্সপিরিয়েন্সটা ডিটেলসে বলো কি হয়েছিল। আচ্ছা, আচ্ছা, তো আমি লাইক এক্সপিরিয়েন্সটা বলার আগে না আমি ইনসিডেন্টটা বলতে চাই। হ্যাঁ, মানে যদি আমি ইনসিডেন্টটা না বলি তাহলে এক্সপিরিয়েন্সটা হয়তো বুঝতে পারবে না কেউ। হুম। তো মানে দিনটা 2019-এর 17 ফেব্রুয়ারি ছিল। ওই দিন আমার বাবার জন্মদিন। তো আমরা নর্মালি একটা হয় না বাবার জন্য সবাই একটা, আমরাও করেছি, মানে একটা লাঞ্চের প্রিপারেশন নর্মালি। হুম। তো এবার কি হয়েছিল, 2019-এ আমি নিটের প্রিপারেশন নিচ্ছিলাম। তো সে সময় আমি রাতবেলা পুরা রাত পড়তাম, আর সকালটা আমি মোটামুটি আমার ঘুমিয়ে থাকতাম আমি। তো হুম। তখন হয়তো এমন 1:30 কি 2টো বাজছে। সেই সময়টা বাবা খেতে বসেছে, আমি সেই সময় ঘুমিয়েছিলাম। তো দুপুরে। আমি হঠাৎ করে চিল্লাচিল্লির আওয়াজ পাই, মানে একটা হয় না প্যানিকে চিল্লাচিল্লি হয়, ওরকম একটা আওয়াজ পাই। তো ঘুমটা আমার ভাঙে। তো আমি দেখি আমার বাবা বাড়া ভাত ছেড়ে, মানে আহ, ভাত জাস্ট মেখেছে, খেয়েও নাই। বাড়া ভাত ছেড়ে বাবা বের হয়ে গেল দৌড়ে। হ্যাঁ, মাও পিছন পিছন চলে গেল। তো আমি ভাবছি আমার বাবা মানে কোনোদিনও, আমাদেরও বলে যে বাড়া ভাত কোনোদিনও ছেড়ে যেতে হয় না, ওটা অন্যকে অপমান করা, এরকম আমার বাবা বলে। তো হুম। আমি একটু শখ হয়ে যাই যে কি হলো হঠাৎ করে, আর মাও যায়। তো এবার আমি বোনকে জিজ্ঞেস করি যে কি হয়। তো আমার বোন বলল যে জেঠুর গায়ে না আগুন লেগেছে। হ্যাঁ, তো জেঠু বলতে আমাদের দু জেঠু। তো আমি ভেবেছি ছোট জেঠু, কারণ আমার বড় জেঠুর সাথে আমাদের তেমন কানেকশন নেই। বহুদিন আগে বাড়ি ছেড়ে চলে গেছিলেন, উনি আলাদা হুম। হুম। থাকেন। হুম। হুম। তো বলছে আগুন লেগেছে এইভাবে। হ্যাঁ, তো আমি বললাম কোন জেঠু? তো ও বলছে যে বড় জেঠুর গায়ে। হ্যাঁ, তো এবার ও বলছে যে আমি আর কিছু জানি না, বাস এতটুকুই বাবা বললো আর বের হয়ে গেল। তো এবার আমার মা গিয়েছে, যেহেতু আমাদের দোকান আছে, বিজনেস আছে, তো মাকে তো দোকানে বসতে হবে, দোকান খোলা সেই সময়। তো বাবা যায়। বাবা এমন 2টোর সময় বের হয়, বাবা ঢুকে তখন 7টা নাগাদ। আর তখন বাবা এসে বলে যে দাদার গায়ে আগুন লেগেছে, আর 3rd ডিগ্রি বার্ন হয়ে গেছে, মানে 85% উনি বার্ন হয়ে গেছে। তো বাবা এটাও মেনশন করে যে তোমার বাবা জেঠুর সাথে দেখা, মানে জেঠু বাবার সাথে দেখা করতে চেয়েছিল সে সময়টা, বাট জেঠুর ফ্যামিলি মানে বাবাকে আটকে দেয়, যেতে অ্যালাউ করে না। মানে ডাক্তার বাইরে এসে বলে যে বাবার নাম নেই, যে আপনার সাথে দেখা করতে চাচ্ছে, কিন্তু ওনারা পুলিশের হেল্প নিয়ে বাবাকে আটকে দেয়, ভিতরে ঢুকতে দেয় না। তো সেদিন চলে আসে। তারপরে মানে এমন 9টা, 9:30, তখন তো লকডাউন লাগেও নি, কোভিড এর কোনো সিচুয়েশন ছিল না সে সময়টা। তো তখন দোকান বন্ধ করি, আর বাবা নিচে যাচ্ছিল রাস্তা দিয়ে, আমি আর মা বেলকনিতে বসে আছি।
তো বাবা ফট করে দেখে একটা ফোন আসলো, আর মনে হয় না নিচে শুয়ে রাস্তার মধ্যে হাউমাউ করে কান্নাকাটি। তো আমরা বুঝতে পারছি না কি হয়েছে। তো তখন একটু একটু হয় না, একটা হিন্ট আসে যে একটা তো বাড়িতে এমন প্রবলেম চলছে, হয়তো কিছু হয়েছে, যেহেতু মানুষটাকে ভেন্টিলেশনে অলরেডি ঢুকিয়ে দিয়েছিল সেই সময়। তো তখন বাবা বলে যে এমন জেঠু মারা গেছে। হ্যাঁ, এবার ভাই হয়, একটা খারাপ তো লাগে সবার, তাই না? তো সেদিনকার রাতটা চাই আমরা মানে কোনো মতন রাতটা কাটাই। পরের দিন আমার জেঠুর ডেড বডি, যেহেতু আমরা খুব ক্লোজ থাকি হসপিটালের, গভর্নমেন্ট হসপিটালটা, তো আমার জেঠুর ডেড বডিটা আমাদের বাড়িতে আনা হয়। আমাদের বাড়িতে ঠাম্মা টাম্মা সবাই আসে, ঠাম্মারও আলাদাই থাকে, তো সবাই আসে। তো এবার যখন জেঠুর ডেড বডিটা বের করা হয়, মানে একটা অদ্ভুত জিনিস ঘটে সেই সময়টা। মানে উম, তোমার একটা জার ছিল, গ্লাসের, মানে ওটা কি বলবো তোমার, কাছে। কাচের কাচের জার একটা ছিল। ওই জারটা না, মানে আমরা গেস্টকে, অনেকজন আসলো লোকজন, তো জল দেওয়ার জন্য রেখেছিলাম, ওটা মিডল অফ দ্য ইসে ছিল, টেবিলের মিডলে ছিল। ওটা কি হয় রীতিমতন, আমি, আমার মা আর আমার ছোট মাসি এই জিনিসটা অবজার্ভ করে যে ওই জিনিসটা, ওই জারটাকে কেউ রীতিমতন উঠায় উঠায় ফেলে দেয়। কিন্তু কে উঠালো ওটা আমরা দেখলাম না, ওখানে কেউ নেই, বাট জারটা মাঝখান থেকে উঠলো আর নিচে পড়ে ভেঙে গেল। তো আমি, আমার মা, মাসি তিনজনের দিকে তাকিয়ে থাকি যে কি হলো জিনিসটা, আর কিন্তু কেউ দেখতে পাইনি এই জিনিসটা, আর কেউ মানে নোটিসই করেনি, কেন তখন ওই জেঠুকে নিয়ে সবাই ব্যস্ত ছিল। একটা হয় না, মানে সে বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে কেউ দেখেনি কতদিন ধরে, অনেকদিন পরে তাকে এইভাবে দেখছে, তো একটা খারাপ সময়। তো দেন মা বলে যে ও কিছু না, ও হয়তো পড়ে গেছে নিজের থেকে। হ্যাঁ, তো তারপর তোমার ওই দিন মা বলে যে একটা হয় না রিচুয়াল, যে জল দিয়ে শেষবার মুখে জল দিতে হয়, প্রণাম করতে হয়। তো মা, আমি আমার জেঠুকে লাইফে কোনোদিন দেখিনি, ওই মানে একবার দেখেছিলাম লাইফে, আর ওটা আমার সেকেন্ড টাইম জেঠুকে দেখছি আমি। তো মা বলে যে জেঠুকে জল দিয়ে মুখে আর পায়ে প্রণাম কর। তো আমি জেঠুকে মুখে অল্প একটু জল দিই, আর প্রণাম করতে যখন যাই না মাথা ঠেকে, তখন আমি স্টিফ হয়ে যাই ওখানে, মানে ফুট করে না, মানে যেহেতু বার্ন পেশেন্ট ছিল, অতিরিক্ত পরিমাণে তার গায়ে রজনীগন্ধার পারফিউম ইউজ করা হয়েছিল। আর তোমার ইভেন দো ওনাকে হসপিটাল থেকে সাজিয়ে গুজিয়ে আনা হয়েছিল, কারণ প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছিল গায়ে দিয়ে। তো আমার নাকে না ওই গন্ধটা ফট করে ঢুকে, আর আমি না স্টিফ হয়ে যাই, জায়গাটা একদম মানে ফ্রিজ বলতে পারো আমি হয়ে যাই। তো তখন তোমার মা না অনেকক্ষণ ধরে আমি স্টিপ হয়ে থাকি, সবাই কান্নাকাটি করছে, কেউ নোটিস করে না। তো মা হঠাৎ নোটিস করে যে আমি ওই পজিশনে, মানে মাথা থেকে পায়ের মধ্যে ওইভাবে ওখানে বসে আছি। হ্যাঁ, তো মা তখন আমাকে একটা মানে পিছন থেকে ধাক্কা দেয়, সেই সময় মানে আমার না, মানে আমি অন্য একটা জগৎ থেকে এই জগৎ আসলাম বলে না, ওই রকম হয় হঠাৎ করে সাডেনলি। তো তারপরে আমার জেঠুকে রীতিমতন গাড়িতে উঠায় নিয়ে যাওয়া হয়, অ্যাম্বুলেন্সে। তো যখন জেঠুর ডেড বডিটা নিয়ে যাওয়া হয়, হঠাৎ করে আমার দুটো শোল্ডারে প্রচন্ড পরিমাণে পেন হয়, মানে ব্যথা শুরু হয়ে যায়, এমন মানে কি আমার শোল্ডারে উপরে কেউ বসে আছে। তো এতটাই ব্যথা শুরু হয়ে যায় যে আমি মাকে বলি, মা আমি না খুব ব্যথা হচ্ছে আমার ঘাড়ে, আমি সহ্য করতে পারছি না। তো আমার ছোট মাসি আবার মানে একটু আমাকে খোঁচায়, বলে যে তোর জেঠুর ভূত তোকে ভর করেছে। তো গেল ওই সময়টা। এবার যত রাত বাড়ে আমার জ্বর বাড়তে থাকে। হ্যাঁ, না প্রচন্ড পরিমাণে 2 দিন কন্টিনিউয়াস জ্বর ছিল, ওষুধ খাচ্ছি, ডক্টর দেখাচ্ছি, জ্বর সারছে না কিছুতে। দেন কেউ বললো মাকে যে ও তো কোনোদিন ডেড বডি লাইফে দেখে না, মানে আমি প্রথম ডেড বডি দেখছি আমার লাইফে। তো হয়তো ভয় পেয়ে গেছে, ওকে একটু ঝাড়িয়ে নি। তো এখানে একজন দিদা ছিল, তার থেকে আমাকে ঝাড়ায় সে তাবিজ টাবিজ দেয়। তারপরে ওইসব জিনিস আর কিছু ছিল না, মানে জ্বরও কমে যায়, ওই রাত্রে সব ঠিক হয়ে যায়। দেন আমি পড়াশোনা করার জন্য, ফার্দার স্টাডির জন্য বাইরে চলে যাই। এবার যে ইনসিডেন্টটা আমার সাথে ঘটে সেটা হচ্ছে 2021-এ ঘটে। আমাদের দুর্গাপুজোর পরে যে কোজাগরী লক্ষ্মী পুজোটা হয়, ওটা আমাদের বাড়িতে হয় না, আমাদের বাড়িতে রাস পূর্ণিমার সময় লক্ষ্মী পুজো করা হয়। তো তোমার খুব মানে 20 নভেম্বর কি 19 নভেম্বর ছিল। তো তার পরের দিনে আমরা ব্যাঙ্গালোর যাবো, আমি এক্সাম দিতে, আমি ছুটিতে এখানে ছিলাম। তো ওই দিন সকালে মানে আমি সারা রাত্রে আলপনা টালপনা দিয়ে সকালে আমি প্রেস করছি, জামা ইস্ত্রি করছি। তো সেই সময় আমি একটা জিনিস দেখি। তো এবার ওটা বলার আগে না আমি আমার ঘরের যে স্ট্রাকচারটা বলে দিই, নাহলে বুঝবে না। মানে আমার ঘর থেকে না, একটা ঘরের দরজা থেকে স্ট্রেট করিডোর,
শুরু হয়, যেটা আমার মা বাবার রুম, বোনের রুম আর বাথরুম কিচেনকে ডিভাইড করে। হুম। তো ওই করিডোরটা শেষে একটা গ্রিলে যায়, ওই গ্রিল থেকে সিঁড়ির ঘরটা দেখা যায়। তো এবার যখন করিডোরটা, যেখানে গ্রিলটা আছে ওখানে পাশে ড্রয়িং রুম আর এই পাশে স্টোর রুম। তো আমি ফট করে দেখি স্ত্রি করতে করতে, যেহেতু আমার বেডটা একদম দরজার অপোজিট সাইডে ছিল, যে একটা কালো ছায়া ওই তোমার স্টোর রুম থেকে দৌড় দিয়ে ওই ড্রয়িং রুমে ঢুকলো। হ্যাঁ, তো খুবই স্পিডে ওই জিনিসটা ঢুকে। তো আমি অতটুক সময় যা বুঝলাম, ওটা আমার বাবার মতন হাইটে একটা ছায়া, ঠিক আছে। তো আমি হয়তো ভেবেছি বাবা তো সবাই উঠে গেছে সকালে, সে তখন বাজে 5টা এরকম কিছু টাইম বাজে। তো আমি বললাম যে নর্মালি বাবা তো উঠে গেছে, সবাই উঠে গেছে, পুজো আছে আজকে, তো হয়তো বাবা গেছে। তো আমি নিজের মনে প্রেস করে স্নান করতে যাব, তার আগে মাকে বাবাকে জিজ্ঞেস করতে গেলাম যে তুমি কি ওই ঘরে গেছিলে। তো আমি দেখছি বাবা নিজের রুমে বসে বসে টিভি দেখছে, নিউজ দেখছে। তো আমি বাবাকে বললাম বাবা তুমি কি ওই রুমে গেছিলে? বাবা বলে না আমি যাইনি। তো অনেক সময় বাবা না ইয়ার্কি মারে ভয় পাওয়ানোর জন্য আমাকে, যেহেতু আমি খুব ভয় পাই। তো বাবা বলছে না আমি তো যাইনি। তো আমি বললাম যে না তুমি গেছো, আমি দেখছি তুমি ছিলে ওটা। হ্যাঁ, বাবা বলছে না তুই আর কি কেন মারছিস, আমি যাইনি। তো আমার মা বলছে হট করে, মানে আমি ওই সময়টা বুঝতে পারলাম আমার মা কিছুটা বুঝতে পেরেছে, বাট আমার মা কথাটা কাটার জন্য বললো তোকে আমি বলেছিলাম সারা রাতটা আলপনা দিস না, এখন ঘুম পাচ্ছে, কাজ না করার ভয় তুই এসব কথা বানাচ্ছিস। তো সেই সময়টা আমি আর কিছু বললাম না, আমিও মানে রেডি টেডি হয়ে পূজার কাজ টাজ একটা, সবাই রিলেটিভ আসছে, তো একটা ওই সময়টা ভুলে গেছি। তারপরে আমি নিজের মনের মতন ব্যাঙ্গালোর গেলাম, এক্সাম দিয়ে বাড়ি এসেছি। এসে এই ইনসিডেন্টটা যে ঘটছে ওটা হচ্ছে 13 জানুয়ারি 2022 ঘটনা, এই বছরে। তো আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তো আমি দুপুরে একটা স্বপ্ন দেখি। আমি আমার মানে স্বপ্নে আমি এই জিনিসটা দেখি যে আমি আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাই কালী পুজো অ্যাটেন্ড করতে। ওখানের যে পুরোহিত ছিল উনি আমাকে বলছেন যে তোদের বাড়িতে না কিছু খারাপ জিনিস আছে। তো আমি আবার ওনাকে বললাম না আমাদের বাড়িতে খারাপ না, ভালো জিনিস আছে। কেন আমাদের বাড়িতে না 60 বছর মানে 60 ইয়ার্স পুরোনো কালী পুজো হয়, খুব জাগ্রত। তো আমি বলছি না আমাদের বাড়িতে ভালো জিনিস আছে, আমি দেখিনি কিন্তু সবাই দেখেছে জিনিসটা, হ্যাঁ ভালো আছে। উনি বলছেন না তোদের বাড়িতে খারাপ জিনিস আছে, ভালোও আছে খারাপও আছে, এভাবে বলছে। হ্যাঁ, তুই দেখতে পারবি, তুই তাকে স্বপ্নে কিছুদিন পরে দেখতে পারবি, এইভাবে বলে। তো সেই সময় আমার মাসি আমাকে ঘুম থেকে উঠিয়ে দেয়। তো আমি ঘুম থেকে উঠার অনেকক্ষণ পরে রিয়েলাইজ করলাম আমি কি দেখলাম এই জিনিসটা, মানে কি বললো। তখন আমি ভাবলাম আজগবি স্বপ্ন হবে কিছু। হ্যাঁ, কেন আমি ভাবছি যে আমাদের বাড়িতে ভালো জিনিস আছে, কোনোদিনও কেউ খারাপ দেখে না। আমাদের মানে ওই 60 ইয়ার্স পুরোনো কালী পুজো হয়, তারপরে তোমার লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠা আছে আমাদের বাড়িতে, তো কিছু খারাপ হওয়ার কথা না আমাদের বাড়িতে। তো তারপরে 2 দিন পরে মানে 16 কি 17 জানুয়ারির কথা, রাত্রেবেলায় আমি একটা স্বপ্ন দেখি, যেখানে একটা কালো ছায়া একদম আমার বাবার মতন দেখতে, সে আমার থেকে পিণ্ডদান চাচ্ছে, যে আমাকে পিণ্ডদান চাইছে। বলছে যে আমার গা জ্বলে যাচ্ছে, আমাকে পিণ্ডদান দিয়ে, আমি শান্তি পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে, এইভাবে আমাকে বলছে। মানে তোমার জেঠু মারা গেছিলেন 2019-এ ফেব্রুয়ারি মাসে, আর তোমার সাথে এই ব্যাপারটা কোন বছরে করছে, 2021-এ না 22-এ? 21 থেকে শুরু হয়। 21-এ আমি একদিনই দেখি, যেটা হচ্ছে তোমার ওই 20 নভেম্বর। আর তারপরে অ্যাকচুয়াল এই সব ঘটনাটা 22-এ মানে এই বছরই ঘটেছে পুরোটা। আচ্ছা, মানে তুমি এই যে স্বপ্নটা দেখেছো সেই পুরো জিনিসটা 2022-এ? 22-এ, হ্যাঁ একদম স্টার্টিং এ, মানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। জানুয়ারির একদম 13 তারিখে আমি এই জিনিসটা দেখেছি। আচ্ছা, তারপর কি হলো? তো বলছে আমার খুব কষ্ট হচ্ছে, আমার কষ্টটা দূর কর, আমাকে পিণ্ডদান দে। হ্যাঁ, তো আমি সে সময় বুঝতে পারছি না, আমি ভাবছি কি আমার বাবার কিছু হবে, আমি কি জানান পেলাম। এমন অনেক সময় হয় না যে তোমার কাছের কেউ কিছু হলে তুমি জানান পাও। তো আমি বললাম আমি কি জানান পেলাম কেন, ওই মানে ওই জিনিসটা একদম আমার বাবার মতন দেখতে, একদম আমার বাবার হাইটে। হ্যাঁ, তো আমি ভাবছি যে আমি কি মানে জানান পেলাম, আমি খুব ভয়, মানে আমি সকালে উঠে কেঁদে দিয়েছি। আর তুমি বিশ্বাস করবে না, মানে দুপুর হতে হতে আমার জ্বর, গায়ে প্রচন্ড জ্বর। হ্যাঁ, গেল ওই দিনটা, মা তো ওষুধ দিয়ে, জ্বর তো কমছে না, তা ওষুধ জলপট্টি দিয়ে রেখেছে। ওই দিন রাত তো আমি সেম স্বপ্ন দেখি। আবার ওই দিন হ্যাঁ আবার পিণ্ডদান চেয়েছে, ওই দিনও আমি দেখি।
তো আমি না আবার ইগনোর করি, আমি ভাবি কি যে হবে, হয়তো আমি না বেশি ভাবছি কোনো জিনিস নিয়ে, হয়তো এই জন্য আমি দেখছি। হ্যাঁ, 3 দিনের দিন আমি যখন দুপুরে শুয়ে থাকি, আমি দুপুরে স্বপ্নটা দেখি, রাত্রেবেলাও স্বপ্নটা দেখি। তখন এক্সেসিভ হয়ে যায়, মানে একটা ভয় ঢুকে যায় মনে। হ্যাঁ, তো তখন আমি আমার মাকে না বলে আমি আমার মাসিকে আগে কথাটা বলি, ছোট মাসিকে। হ্যাঁ, যে মাসি আমি না এরকম এরকম দেখছি। তখন আমার মাসি বললেন যে গা জ্বলছে তো, তোর জেঠু তো আগুনে পুড়ে মারা গেছিল, তোর জেঠু না তো? তো আমি বললাম আমি জানি না, আমি বাবার মতন দেখি। তখন আমার মাসি আমার মাকে কথাটা বলে। তো মা বলছে যে ওই তো একজনই এইরকম ইনসিডেন্টে মরেছে, আর আমার জেঠু মানে আমার বাবার বাড়িতে না, আমার বাবারা একই হাইটের, একই রকম দেখতে সবাই, মানে অলমোস্ট মুখ ম্যাচ হয় ওদের। তো মানে তো মা বলছে হয়তো ওটা জেঠুই হবে। হ্যাঁ, কেন যেহেতু আমরা পরে জানতে পারি যে তার শ্রাদ্ধটা করা হয়নি, তো ওকে, হয়তো জেঠুই তোকে স্বপ্ন দিচ্ছে কোনো কারণে। শ্রাদ্ধ হ্যাঁ, করা হয়নি? না তার শ্রাদ্ধ করা হয়নি, এটার পিছনে রিজন আছে, আমি বলবো লাস্টে, না হলে হয় না একটা স্টোরির ইয়েটাই শেষ হয়ে যাবে। হুম হুম হুম, তো নিশ্চয়ই। তখন আমাকে মানে আমার প্রচন্ড জ্বর সেদিন। হ্যাঁ, তো আমাদের দোকানে একটা দাদু থাকে, তো ওই দাদুটা না ঝাড়তে পারে। তো সে আমাকে ওদিন ঝেড়ে দিল। ঝেড়ে দেওয়ার পরে বলল যে জলের মধ্যে তুলসী পাতা দিয়ে দিল। হ্যাঁ, ওই ওই জল, ওই তুলসী পাতা যদি কালো রঙে হয়ে যায় তাহলে আমাকে কোনো খারাপ জিনিসে ধরেছে। তো আচ্ছা। আমাকে বললো জলটাকে 3 দিনের মধ্যে ওটা কালো রঙের হবে। তুমি বিশ্বাস করবে না, পরের দিন সকালে ওটা কালো রং হয়ে গেছে। মানে যদি তুমি বলো যে জলে রাখার পরে তুলসী পাতা কালো রং হয় নর্মালি, তো ওটা 3-4 দিন পরে হবে, পরের দিন তো হবে না না। রাত্রেবেলায় আমাকে ঝেড়েছে, পরের দিন সকালে ওটা কালো রং হয়ে গেছে তুলসী পাতাটা। হুম হুম হুম। তো উনি বলছেন আমি ঝাড়তে পারবো না, এটা আমার কাজ না, তোমাকে অন্য কারোর কাছে যেতে হবে। দাদু বলছেন? হ্যাঁ, দাদু বলছে। তো উম, উনি যতটুকু ঝেড়েছে অতটুকু আমার জ্বরটা একটু কন্ট্রোলে এসেছে। এবার আমি সেই মানে যেহেতু আমি নার্সিং এ পড়াশোনা করছি, রাতভর করতে হয় আমাকে পড়াশোনা, তো আমি আমার পড়াশোনা শুরু করেছি। তো আমার কি হয়, রাত্রেবেলা পড়লে একটু মাইন্ডে থাকে জিনিসটা। তো এবার আমি কি করি বলতো, ওই ড্রয়িং রুমে আমাদের ফ্রিজটা রাখা আছে, তো রাত্রেবেলা কফি টফি বানানোর জন্য যেতেই হয় নর্মালি। আমি ড্রয়িং রুমের আগে যে করিডোরটা, ওখানে একটা দরজা আছে, মেন দরজা, তারপরে ড্রয়িং রুম, তারপরে গ্রিলটা পড়ে। তো আমি মেন দরজাটা খুলেছি, খুলে বাথরুমটার সামনে দাঁড়িয়েছে, আমার সাইড থেকে ওই ড্রয়িং রুম থেকে একটা কালো ছায়া খুব স্পিডে দৌড় দিয়ে ওই স্টোর রুমে ঢুকে। তখন খুব হলো 2:50 বাজে রাত্রে, খুব আচ্ছা। স্পিডে ঢুকে কালো ছায়াটা, মানে আমাকে ছুঁয়ে ঢুকে একদম। হ্যাঁ, তো আমি না দাঁড়িয়ে ভাবি যে আমি কি করব, আমার ঘরে যাওয়া উচিত না আমি ওখানে যাব। তো আমি আবার না, আমি আমাদের বাড়িতে সবাই খুব চা ভক্ত, আমিও তেমন। হুম তো হুম। আমি বললাম না আমি চাটা খেয়েই যাব। তো আমি ওখানে দাঁড়ালাম, ওখানে দাঁড়ায় বিস্কিট খেলাম, খাওয়ার পরে দুধ নিয়ে এসে চা বানায় আমার দুধ ফ্রিজে রেখে দরজা বন্ধ করেছি, মানে আমি ওই দিন সাহস দেখিয়েছি কিছুটা। হুম। দেখার পরে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, সকালে আমার আবার জ্বর, ধুম জ্বর। মানে তার তুমি ওখানে রাতের বেলায় গেলে, যাবার পর চাটা বানালে, তারপরে পরের দিন সকালে আবার সেম জ্বর? আবার জ্বর, কারণ আমি ওই যে ছায়াটা দেখেছি ওই দিন একদম, মানে যদি বলি না একদম আমার গাটা ছুঁয়ে বের হয়েছে ওই ছায়াটা, এত ক্লোজলি বের হয়েছে। টাচ লেগে গেছে। আর স্টোর রুম আর ড্রয়িং রুমে কিন্তু খুব একটা দূর না, মানে খুবই ক্লোজ দূরটা। আমি তাও গেছি ভিতরে, তো আমার মা পরে বকা দিয়ে তুই যখন এই জিনিসটা দেখেছিস তোর ওখানে যাওয়ার কি দরকার ছিল, তুই রিটার্ন আসতি, কাউকে ডাকতি উঠাতি, তুই না করে সাহস করে ওখানে গেছিস। হুম। তো এবার এই কথাটা মানে আমার দিদা আসে, আমি দিদাকে বলি। তো দিদা বলছে যে দেখ মরার পরে কিন্তু কেউ আপন হয় না, ঠিক আছে? তুই ওর রাস্তা কাটবি, ও তোকে কিছু ক্ষতি করতেই পারে। তো এটা একটা স্টেপ নেওয়াটা বেশি বেটার হবে, সবাই বলছে এই জিনিসটা আমাকে। তো স্টিল আমার বাবা না এই জিনিসটাকে সিরিয়াস নিচ্ছে না, আমার বাবা বলছে আমার ভাই আমাকে না দেখা দিয়ে তোকে কেন দেখা দিচ্ছে। আমার বাবা এটা বলছে। হ্যাঁ, বলে তুই জিনিসটাকে বেশি মাথায় নিয়ে ফেলেছিস, বেশি ভাবছিস, তাই বলে তোর তোর সাথে এটা হচ্ছে। হ্যাঁ, তো যেহেতু বাবা বিলিভ করছে না, মা আর কি স্টেপ নিবে এটার মধ্যে। পরের দিন রাতেও আমি সেম মানে ওই যাই কফি খাওয়ার জন্য, দুধ বের করার জন্য, ওই সেম একটা ছায়া আমার সামনে দিয়ে বের হয়ে যায়। এবার আমি কি দেখি বলতো, রাত্রে যখন যাই ছায়াটা ড্রয়িং রুম থেকে স্টোর রুমে যায়। আর ভোরবেলায় যখন যাই, কখনো যদি ভাবো ভোরবেলা আমি গেলাম 5টা 5:30 নাগাদ, সেই সময় ওই ছায়াটা স্টোর রুম থেকে বের হয় ড্রয়িং রুমে ঢুকে। এবার ড্রয়িং রুমে ঢুকার কারণটা হচ্ছে ড্রয়িং রুমে না আমার জেঠুর ফটোটা রাখা ছিল।
এবার একটা অদ্ভুত জিনিস, তার মরার পরে আমরা, মানে এটা আমি বলতে ভুলে গেলাম, একটা জিনিস ফিল করেছি, বাড়ির প্রত্যেকটা মানুষ ফিল করেছে, ওই রুমটার মধ্যে গেলেই মনে হয় কি কেউ তোমাকে দেখছে, বা কেউ সোফায় বসে আছে, বা একটা ডিমান্ড খাট আছে, কেউ ওটার মধ্যে বসে আছে, কেউ শুয়ে আছে, এরকম ফিল হয় একটা, হ্যাঁ। আর ওই ফটোটাকে তুমি যে কোনো পজিশনে রাখো, তোমার এটাই মনে হবে ওই ফটোটা তোমার দিকে তাকিয়ে আছে, মানে মনে হয় একটা জলজান্ত মানুষ বসে আছে, এরকম ফিল হয় ফটোটা দেখলে, একটা আলাদা ক্রিপিনেস ফিল হয় ফটোটা দেখলে, হ্যাঁ। তো ওইরকম হতো। এবার তো এক্সেসিভ হয়ে গেছে, মানে জ্বর কমছে না আর, মানে বিশ্বাস করবা না, জানুয়ারি থেকে আমার না নতুন নতুন শরীরে প্রত্যেক মাসে কিছু না কিছু রোগ ধরা পড়ছে। আমি নর্মাল মানুষটা, কিছু না কিছু রোগ ধরা পড়েই যাচ্ছে সমানে। তো বাবা বলছে যে না, এবার তো এক্সেসিভ হয়ে গেছে, এবার কিছু একটা করতে হবে। তো বাবা একজনের কাছে যায়, একটা মুসলিমের কাছে। আম, সে বলে যে এটা আমার কাজ না, আমি করতে পারবো না, যে আছে সে বহুত স্ট্রং, সে এইভাবে যাবে না, যতক্ষণ তাকে পিণ্ড দেওয়া হবে না সে যাবে না। তো আমি এতটুকু করতে পারি যে ওকে তাবিজ টাবিজ দিয়ে ওকে এইসব জিনিস থেকে না একটু মানে ডাইভার্ট করে রাখতে পারি। তো উনি কি করেন, উনি কিছু প্রসিজিয়ার করে, নদী টদিতে যায়, যেখানে আমি যাই না, মা বাবা যায়, এই জিনিসটা আমি কমপ্লিটলি জানি না। তারপরে মা তাবিজটা এনে আমাকে পরিয়ে দেয়। সেদিন থেকে, মানে এটা ফেব্রুয়ারি লাস্টের কথা বলছি আমি, এই বছরের তারপরের থেকে না, মানে আমি জিনিস দেখাটা বন্ধ করে দিই, কিছু দেখি না আমি। মানে মার্চ গেল, এপ্রিল, মে, জুন অব্দি কিছু দেখি না। জুলাইতে ডেটটা 10 জুলাইয়ের মতন ছিল, ঠিক আছে। জুলাইয়ের আগের থেকে একটু একটু করে আবার স্বপ্নটা আসা আমার শুরু হয়। তো ওই 10 জুলাইতে আমি কি দেখি স্বপ্নতে, মানে এটা একদম ভোরবেলার স্বপ্ন, আমি, আমার গায়ে আগুন লেগেছে আর ওই কালো ছায়াটা আমার পাশে দাঁড়িয়ে হাসছে। কি বলছো? হ্যাঁ, মানে এই জিনিসটা আমাকে এতটা কাঁপিয়ে দেয় ভিতর থেকে, আমি হাউমাউ করে, তখন মানে 5:30 বাজে, আমি কাঁদতে কাঁদতে মা বাবার রুমে যাই। বাবা যদি এত রাত্রে কেন বিরক্ত করছিস, সারাদিন কাজকর্ম করে টায়ার্ড থাকে, কেন বিরক্ত করছিস? আমি বলছি আমি পারবো না, তো তুমি নালে এক কাজ করো, তুমি আমাকে অন্য বাড়ি ঘর দাও, আমি অন্য বাড়ি ঘরে থাকবো, আমি এখানে থাকবো না, আমি ভোগ করতে পারবো না এত জিনিস, হ্যাঁ। তো বাবাকে আমি সব কথা বললাম, বাবা বলছে না, এবার তো একটা স্টেপ নিতে হবে, এটা একটু খুব বাড়াবাড়ি হয়ে গেছে, হ্যাঁ। মানে ততক্ষণ হয়তো বাবাও কিছু ফিল করেছে, যার জন্য বাবাকে একটু বিশ্বাস করা শুরু করেছে। তো তার তোমার এই হয়তো 12 জুলাইতে একটা জ্যোতিষী আসে, যার থেকে না পুষ্টি বের করবে, আমার পুষ্টি বের করা হয়নি। তো সে আমাকে সাডেনলি বলে যে তোর না আগুনের থেকে ফাড়া আছে, তুই আগুনের থেকে দূর থাকিস, তোর পুষ্টিতে আগুনের বহুত বড় ফাড়া আছে, আর তোর লাইফ স্প্যান খুব ছোট, মানে তোর অ্যাক্সিডেন্ট ন্যাচারালি না, মানে হয় না তোমার ডেথ ন্যাচারালি না, অ্যাক্সিডেন্টাল ডেথ বা সুসাইড এইরকম তোর ডেথ হবে, হ্যাঁ। আর আগুনের থেকে বেহদ বড় তোর ফাড়া আছে, তুই আগুন থেকে দূরে থাক। তো আমি তখন ওই জিনিসটা তো মাথায় নিইনি, আমি উপরে এসেছি। উপরে এসে আমার বোন বলছে কি রে, তোকে তো আগুনের ফাড়া বললো, তুই তো বললি না তোর সাথে কি ঘটতেছে। তাই বললাম জিনিসটা ঠিক। তো সে জ্যোতিষী প্লাস হয় না তান্ত্রিক টাইপেরও সে কাজ করে, হ্যাঁ, মানে অনেকজনের কাজ সে ঠিক করেছে। তো আমি আবার নিচে যাই, বলি আঙ্কেল আমি না এরকম এরকম জিনিস দেখি, যে আমার জেঠু স্বপ্নে এসে আমার থেকে পিণ্ড দানছে। তখন আমার বাবাকে উনি বলেন যে দাদা, এই জিনিসটা কিন্তু একদম ভালো না, আপনার ভাই আপনার কাছে না আছে, আপনার মেয়ের কাছে পিণ্ডদান চাচ্ছে। আর যেহেতু আমার রাশি খুব হালকা, আমার কন্যা রাশি, তো আমি ফিল করি, অনেক কিছু ফিল করি। তো আমার উনি বলেন যে এই জিনিসটা একদম ভালো না, যত তাড়াতাড়ি পারো এটা সমাধান করো, নাহলে তোমার মেয়ের কিন্তু ফাড়া আছে, বহুত বড় আগুন একটা ফাড়া আছে, হ্যাঁ। তো বাবা বললো তো ওকে কেন দেখা দেয়। তো বলে এত মানে আমার রাশি খুবই হালকা, সেকেন্ডলি কি হয় বলতো, আমার পুষ্টিতে না আগুনে ফাড়া আছে, তো উনিও আগুনে মারা গেছেন। তো আমাদের কোনো না কোনো একটা কানেকশন তৈরি হয়ে যায়, যেটাতে উনি অ্যাট্রাক্ট হয়ে গেছে, তো উনি এই জন্য আমাকে দেখা দেয় ঘরে। তো তখন আমার মা স্বীকার করে যে আমিও দেখেছি উনার সামনে, হ্যাঁ। তো আমি মাকে বলি, আমি তাকিয়ে থাকি মার দিকে, তো মা আমাকে কোনোদিন এই কথাটা বলেনি, হ্যাঁ। তো আমি তো একটা কালো ছায়া দেখি, আমার যেটু আমাকে কোনোদিনও স্পষ্ট দেখা দেয়নি, কিন্তু আমার মাকে উনি পুরো স্পষ্ট, মানে মা একদম হুবহু যেটুকে দেখেছে, আমি খালি কালো মুখটা দেখি। আর আমি জানতাম যে আমার যেটু স্টোর রুম থেকে ওই ড্রয়িং রুমেই যায়, কিন্তু আমার মা পরে বলে যে আমার মার রুমেও সে আসে, ইভেন নাকি সে মা দেখেছে, মা যখন মানে রাতে ওয়াশরুম টাশরুম করার জন্য উঠেছে, তখন দেখেছে আমার দরজার বাইরে সে দাঁড়িয়ে আমার দরজার দিকে তাকিয়ে আছে। কি বলছো? হ্যাঁ, তো ভয়ঙ্কর ব্যাপার।
বহুত বহুত। তো এবার কি না, আমার রুমের একটা আলাদা স্টোরি আছে, ওটা তো কোনো আমি একসময় বলবো। আমার রুম বাঁধানো তাই? একটা জিনিস, হ্যাঁ আমার একটা জিনিস ঘটেছিল এর আগে আমার আমার বোনের সাথে, ওই হুম। জন্য আমার রুমটাকে বাঁধানো হয়েছে। তো আমার রুমে না কোনো জিনিস, খারাপ জিনিস ঢুকতে পারবে না। তো এই জন্য উনি না বাইরের থেকে রুমের দিকে তাকিয়ে থাকতেন। তো এটা আমার মা বহুবার দেখেছে, মানে কিন্তু রুমের ভেতরে ঢুকতে পারতো না ওই জন্য? ঢুকতে পারবে না, কোনো শক্তি আমার রুমের ভিতরে ঢুকতে পারবে না, যেহেতু রুমটা পুরো বাঁধানো আমার। হুম হুম। আর যেহেতু আমি ভয় পাবো, কেন আমাকে রুম থেকে বাইরে বের হয়ে ওয়াশরুম যেতে হবে, তো ঠিক উনি আমার ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকতো। তো ওই জন্য আমার মা আমাকে এই কথাটা বলতো না, এটা আমার মা দেখেছে। তো সে আঙ্কেলটা বলছে এটা কিন্তু খুব বাজে জিনিস, তাড়াতাড়ি কিছু করো, না হলে এর কিন্তু ক্ষতি হয়ে যাবে। তখন আমার বাবা বলছে যে যত টাকা লাগবে যা লাগবে আমি করতে রাজি, কিন্তু করে দাও। তো তখন উনি বললেন যে আমি যে কাজটা করবো ওটা মঙ্গলবার অথবা শনিবারে করা যাবে, ঠিক আছে? তো যেদিন এই কথাটা, এগুলা কথা হচ্ছিল সেদিন বুধবার, মানে মঙ্গলবার অলরেডি চলে গেছে। তো বাবা বলছে এই যে আসছে শনিবার, এই শনিবারে যা হবে করবো। তো বাবাকে উনি একটা লিস্ট দেন যে এই সব জিনিস আনতে হবে। আর আমাকে বললো 2 দিন তুই কোনো রকমের আগুন জাতীয় জিনিসের সামনে যাবি না, আর নিজেকে সাবধান রাখবি, কারণ তোর শরীর আমি এখন বাঁধতে পারবো না। যে আছে সে তোর ক্ষতি চায় না। উনি আগেই বলে যেখানে দুটা এনার্জি আছে, যে একজন তোর ক্ষতি চায়, একজন তোর ক্ষতি চায় না, একজন তোকে প্রোটেক্ট করছে এখানে। তো কিন্তু ওই যে একজন আছে ও তোর ক্ষতি করতে পারে কোনোভাবে। তো তুই কি করবি, তুই আগুনের সামনে কোনো মতে যাবি না এখন এই মুহূর্তে। এই 2 দিনের মধ্যে একটা ইনসিডেন্ট ঘটে। ঠিক আই গেস বুধবার তো শুক্রবারের মধ্যে একটা ইনসিডেন্ট ঘটে। মা, কেউ ছিল না, মা আর মাসি বাইরে গেছিল, বোনও মাসি বাড়ি ছিল, আর আমার বাবা দোকানে ছিল। তো আমি দুপুরবেলায় শুয়ে আছি, শুয়ে ফোনে হয়তো গল্প করছিলাম কারোর সাথে। আর আমার মা না, আমাদের ঘরের কুকুর আছে, ওদের জন্য মানে চিকেনটা বয়েল করার জন্য বসিয়ে গেছে। আর আমার মা কখন যে আমাকে বলেছে আমি ওই জিনিসটা শুনিনি, যে চিকেনটা বসিয়ে গেছে তুই নিভিয়ে দিস গ্যাসটা। এবার কি হয়েছে কি, 2 ঘন্টা হয়ে গেছে আমি নিভাইনি, গ্যাস লো ফ্লেমে ছিল। বাট স্টিল যেহেতু মানে বাসনটা খুব পাতলা ছিল, চিকেন পুড়ে বাসনের মধ্যে আগুন লেগে যায়। তো আমি তাও বুঝি না, পাড়া প্রতিবেশী সবাই বুঝে যায়, সবাই দৌড় দিয়ে চলে আসে, আমাদের ঘর থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু আমাকে এইভাবে কিছু কেউ ভুলিয়েছে না কি করেছে আমি জানি না, এইভাবে ভুলিয়ে দিচ্ছে না, আমি ঘরে থেকে না স্মেল পাচ্ছি না ধোঁয়া দেখতে পাচ্ছি, আমার রুমের অপোজিট সাইডে কিন্তু কিচেন। তো বাবা নিচের থেকে কি করে, বাবাকে যখন বাবা দেখে ধোঁয়া টোয়া বেরোচ্ছে, বাবা ভাবছে কি শর্ট সার্কিট হয়তো হয়েছে, বা নিচের থেকে মেন সুইচ অফ করে বালি টালি নিয়ে আসে করে, দেখে ধাউ ধাউ করে ওই বাটিটার মধ্যে আগুন জ্বলছে, মানে আর 1-2 সেকেন্ড দেরি হলে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে যেত, গ্যাস সিলিন্ডার আগুন ধরে যেত। তো বাবা এসে নিভায়। তো বাবা বলছে তুই কি পাগল, তুই কি দেখিস না, হ্যাঁ না তেন না, তোকে বারবার বলছে আগুন থেকে তোর ফাড়া আছে, তোকে যে মাংসটা বসে গেছে তুই একবার দেখবি না। তো আমি বলছি বিশ্বাস করো বাবা, আমি এক ফোঁটা গন্ধ পাইনি, আর না আমি ধোঁয়া পেয়েছি। বাবা বলছে একটা মানে বিচ্ছিরি মানুষ পোড়ার গন্ধ, কেন মাংস পুড়েছে অবভিয়াসলি, বিচ্ছিরি গন্ধ একটা। তখন যখন আমার বাবা এসে বলেছে না, তখন আমি গন্ধটা পেয়েছি। আর মানে আমি সাংঘাতিক ফাড়া গেছে তো। সাংঘাতিক ফাড়া গেছে ওই দিন, মানে আমি শেষ, একদম বাড়িতে আমি একা ছিলাম ওদিন। তারপর কি হলো? আমি বেলকনিতে এসে দেখি পুরো পাড়ার লোক জড়ো হয়ে গেছে, সবাই মানে স্মেলটা পেয়ে গেছে, আমি পাইনি। আমার মা মানে অঞ্চলে গেছিল, মা আসছে, মা বলে আমি ওখান থেকে দূর 1 কিলোমিটার দূর থেকে তোর গন্ধ পাচ্ছি, তুই ঘরে থেকে গন্ধ পাসনি? তো তখন ওই দিন বিকালে ওই আঙ্কেলটা আসে, তো আঙ্কেলকে বলায়, তো আঙ্কেলটা বলছে যে ওকে তো ভুলিয়ে দিয়েছে, ওকে তো চেষ্টা করছে নিয়ে যাওয়ার, আজকে রাতটা ওকে খুব সাবধানে থাকতে হবে, খুবই সাবধানে। তো ওই দিন রাতে বিশ্বাস করে আমি ঘুমাতে পারিনি, আমার বোনকে আমি ঘুমাতে দিইনি, মনে হচ্ছে কেউ আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আমার অপেক্ষা করছে, একবার দরজা কেউ নক করছে, এরকম ফিল হচ্ছে। আর এর মাঝখানে একটা জিনিস বলে দিই, আমার ঘরে 6টা কুকুর আছে, তুমি বিশ্বাস করবো না, 2:50 থেকে নিয়ে 3:40 অব্দি এই টাইমিং এর মাঝখানে ওরা এত চিৎকার করে, একদিকে তাকায়, জানি না ওরা কার দিকে তাকায় কি দেখে, কিন্তু এত চিৎকার করে সাডেনলি, কোনো কিছু নেই, সাডেনলি চিৎকার, প্রচন্ড চিৎকার করে। তো তখন মানে ওটা আমার পরে আমার মা বলে যে ওই সময়টা আমি দেখেছিলাম যে একদিন তোর জেঠু আমাদের রুম থেকে বেরোয় ওদিকে যাচ্ছে, হ্যাঁ। তো হয়তো ওরা বলে না, ওরা ফিল করতে পারে, পশুরা ফিল করতে পারে এইসব।
তো ওরা হয়তো দেখতো, মানে একদিকে ওই দরজাটার দিকে তাকিয়ে, বাইরের দরজাটার দিকে তাকিয়ে ওরা চিল্লাতে থাকে এক মনে। তো তারপরে ওই দিনটা যায়, এবার 14 জুলাই ওইসব হবে। তখন তোমার রিচুয়ালটা বলেছিল যে যেহেতু আমার ঠাম্মা বেঁচে আছে তো আমার বাবা পিণ্ডদান করতে পারবে না, যদি কেউ পিণ্ডদান করতে পারে সে একমাত্র আমার ঠাম্মা। কিন্তু আমার ঠাম্মার এজ 98 হয়ে গেছে, সে গয়া গিয়ে এ সময় পিণ্ডদান করার অবস্থায় নেই। তো বলে যে আমরা একটা না, মানে কি বলবো, টেম্পোরারি পিণ্ডদান দিব। মানে পিণ্ডদান বলতে কি, আমরা খাবার দিই তাই না, ওই তো যতদিন আমার ঠাম্মা বেঁচে আছে বাবা ওই খাবারটা দিতে পারবে না জেঠুকে। তো উনি বললেন যে আমরা একটা যজ্ঞ করব, ওই যজ্ঞের মধ্যে যা যা দিব ওই ছাইটাই অ্যাজ আ পিণ্ড আমরা নদীতে যাই ভাসিয়ে আসবো। এবার ওই রিচুয়ালটা আমাকে করতে হবে, যেহেতু এই জিনিসটা আমার উপর দিয়ে যাচ্ছে। রিচুয়ালটা ছিল কি যে রাতে 12টার সময়, মানে বিকাল দিকে এই রিচুয়ালটা শুরু হয়, 7টার দিকে যজ্ঞটা শুরু হয়। রাতে 12টার সময় আমাকে এক কাপড়ে যে ওই পিণ্ডটা মানে কোনো শ্মশানের সামনে নদীতে ভাসায় দিতে হবে, আর ওখানেই স্নান করে ওই জামা কাপড় ওখানেই ছেড়ে নতুন জামা কাপড় পরে ওই জামা কাপড়টা ওখানেই জ্বলায় আমাকে বাড়ি ফিরতে হবে। এটা ছিল রিচুয়ালটা, মানে জ্বালিয়ে দিতে হবে ওখানে। কেন পরে বলছি জ্বালানোর কারণটা। তো ওখানে জ্বালিয়ে আমাকে বাড়ি ফিরতে হয় পিছনে না তাকিয়ে। তো মা প্রচন্ড ভয় পেয়ে যায়, মা বলে আমি ওকে এটা করতে দিবই না, কারণ রাত্রে 12টার সময় যদি ওর কিছু হয়ে যায় কে দেখবে, কে ভরপাই দেবে, একা করতে হবে। মানে আমার সাথে নদীতে কেউ নামতে পারবে না। একটা হয় না যখন তুমি পিণ্ড ভাসাবা তখন তোমাকে পিছন থেকে হয়তো কেউ ধরে, আমাকে সেটাও পারবে না, আমাকে কমপ্লিট ওই প্রসিজারটা আগে করতে হবে রাতে 12টার সময়। মা বলছে আমি তোকে করতেই দিব না, কারণ কি যদি হয়ে যায়, ওকে যদি টেনে নেয় নিচের থেকে বা কিছু যদি হয়ে যায়, যেই নদীতে দেওয়ার কথা সেই নদীতে কিন্তু জল নেই, তাও বলা যায় না তাই না। তো মাকে অনেক কষ্ট করে আমরা কনভিন্স করি যে করতে হবে এটা। তো আমরা যজ্ঞতে বসি, তো আঙ্কেলটা বলছে যে আমি একটু আগে করে দিব তোর জন্য, যাতে মানে দুপুরে যজ্ঞে বসি, তুই যেন বিকালে যে ওটা ভাসিয়ে আসতে পারিস, তোর জন্য কোনো রকম ভয় না লাগে। তো বিকাল 4টা এরকম সময় আমরা যজ্ঞে বসি। এবার যজ্ঞে বসার আগে সে ওই আঙ্কেলটা আমার রুমে আসে, উনি আমার রুমে এসে আমাকে বাঁধবে, রুমের মধ্যে বাঁধবে, যেহেতু রুমে হয়েছে এসব জিনিস। তো আমার আগে আমাকে বাঁধতে হবে, না হলে উনি বলছে আমার উপরে ভর করতে পারে। যখন উনি আমাকে বাঁধে না, উনাকে ভর করেছিল, মানে আমার মাথায় এরকম করে প্রেশারাইজ করছিল উনি, যখন মন্ত্র পড়ে তখন মাথায় হাত রাখে, তো এতটা চাপ দিচ্ছিল, মানে আমার এমন মনে হচ্ছিল না মাথা ফেটে যাবে ব্যথায়। এটা আমার মাও নোটিস করেছে যে ওনাকে ভর করেছিল কোনো মতে ওটা। তো আমাকে আগে না খুব অসুবিধা হচ্ছিল আমার শরীর বাঁধতে, কেউ একজন ছিল যে এটা আটকাচ্ছিল আমার শরীর বাঁধাটাকে, বাঁধতে দিচ্ছিল না আমার শরীরটা। তো আমার শরীর বাঁধার পরে উনি যখন রুমে আসে, এর আগে উনি আমার রুমে আসেননি, নিচে বসে এসব কথা বলেছিলেন। তো উনি বলেন হ্যাঁ কিছু তো এখানে আছে, আমি ফিল করতে পারতেছি এখানে আছে কিছু একটা না, এখানে দুটো জিনিস আছে এইভাবে বলছে। তো এবার বাঁধার পরে যজ্ঞের যে আগুনটা জ্বলাবে না, তো উনি পাটকাঠিতে আগুনটা জ্বলিয়ে বলল এটা পুরো বাড়িতে, মানে আমাদের বাড়িতে 5 তলা, নিচের থেকে 5 তলা অব্দি প্লাস যতগুলো রুম আছে সব ফটাফট ঘুরিয়ে এনে এটা দিয়ে আগুনটা জ্বলানো হবে, মানে এত তাড়াতাড়ি করতে হবে যাতে এই আগুনটা না নিভে যায়। তো মা বাবা পুরো ঘুরে এসে তোমার আগুনটা এবার পুরো ঘরে দেখায় যজ্ঞের আগুন জ্বলাবে, কিন্তু বলে না যজ্ঞের আগুন দেখবে একবারে জ্বলে, এবার যেখানে একবারে জ্বলে না ওখানে কিছু খারাপ আছে। আমাদের যজ্ঞের আগুন জ্বলছে না, অনেক চেষ্টা করছে, অনেক ঘিরে আছে, জ্বলছে না। উনি বলছেন কোনো একটা শক্তি আছে যেটা আমাকে আটকাচ্ছে জ্বলাতে, আর কোনো আরেকটা শক্তি আছে যেটা আমাকে জ্বলানোর জন্য মানে টানছে। দুজন আছে, দুজনের লড়াইয়ের মতন এখানে চলছে। তো ফাইনালি আমাদের আগুনটা জ্বলে। এবার আগুনটা জ্বলতে কেন দিচ্ছিল না, যদি আগুন জ্বলে যায় আমরা অনেক কিছু জানতে পেরে যাবো এখানে। আচ্ছা। তো যখন যজ্ঞ হয় সেই সময় মানে সবকিছু হয়ে যায় মন্ত্রতন্ত্র, সেই সময় জিজ্ঞেস করা হয় আমাকে, তখন আমার কোনো হুঁশ নেই, এই জিনিসটা আমি কমপ্লিটলি জানি না, এটা আমার মা বাবা বলেছে যে কেন কিসের জন্য কি হয়েছিল, মানে আমি হঠাৎ করে বলি সেই সময়টা নাকি যে আমার কষ্ট হচ্ছে, হ্যাঁ আমার গা জ্বলছে। তখন উনি জিজ্ঞেস করেছে যে কি চাও তুমি,
তো তখন আমি একটা ছেলের গলায় বলি, সব থেকে সারপ্রাইজিংলি এটা যে আমি একটা ছেলের গলায় বলি যে আমাকে আমি আমার সাথে যে জিনিসটা ঘটেছে আমি সেই জিনিসটা আমার ভাইকে বলতে চাই, আমার প্রিয় ভাইকে বলতে চাই। মানে আমার বাবা খুবই প্রিয় ছিল আমার জেঠু, তো আমি আমার প্রিয় ভাইকে এই জিনিসটা বলতে চাই আমার সাথে কি ঘটেছে। তো তখন নাকি আমি বলি যে ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে। হ্যাঁ, কারা, আমি কারোর নাম এখানে মানে বলিনি ওখানে। তো ওরা নাকি, আমি নাকি এইভাবে বলি যে আগে আমার জেঠুর হাতটা বাঁধা হয়, তারপরে তোমার মুখ বাঁধা হয়, তারপরে তার গায়ে কেরোসিন ফেলে তার গায়ে আগুন লাগানো হয়। মানে ওটা মার্ডার ছিল? ওটা মার্ডার ছিল। আর এটা আমরা আগের থেকে জানতাম ওটা মার্ডার ছিল, তুমি বুঝবে ওটা পরে কেন। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কেস ধরতে পারিনি এখানে। তো বলে যে আগুন লাগানো হয়, আর ওরা সামনে দাঁড়িয়ে আমাকে দেখছে আমি জ্বলছি, কিন্তু ওরা আমার গায়ে, আমি ছটপটাতে পারছি না, বলতে পারছি না, কিন্তু ওরা শুনছে না, ওরা দাঁড়িয়ে হাসছে, এইভাবে বলছে। তারপরে তোমার ওখানে এটাও মানে বলে, তখন উনি জিজ্ঞেস করেন কেন তোমাকে মেরেছে। তো তখন বলে যে আমার সম্পত্তির লোভে। তো তখন আমার বাবা জিজ্ঞেস করে যে তোর সম্পত্তি তো ওরা পাবে, তুই এমনিও চলে গেলে তো ওদেরই সম্পত্তিটা না। তো তখন উনি বলেন যে না, আমাদের খুবই ঝগড়া লাগে, সেই সময় আমি বলি যে আমি যত সম্পত্তি আছে তোর মেয়েদের নামে করব। এটা নাকি আমি বলেছি, তোর 2 মেয়ের নামে করে দিব, আর আমি তোর সাথে দেখা করতে আসবো। সকালে আমি রেডি হয়েছি, আর আমার জেঠু না কোনোদিনও প্যান্ট শার্ট পরতো না, আজ পর্যন্ত ধুতি পাঞ্জাবি পরে গেছিল যতদিন বেড়েছিল। তো আমি ধুতি পরেছি, সেই সময় আমার গায়ে আগুন লাগানো হয়েছে, এইভাবে বলছে। আমি বিষয়টা হচ্ছে যে তোমার জেঠু চেয়েছিল পুরো সম্পত্তি তোমার নামে লিখে দেবে আমার আমরা 2 বোন, 2 বোনের নামে। আচ্ছা, আর ওই জন্য ওনার যে ফ্যামিলি মেম্বার ছিল সেটা চাইনি, বিকজ আমার জেঠু ওনার মেয়েকে খুব একটা পছন্দ করতেন না, ওনার ওটা অ্যাডপ্টেড মেয়ে ছিল। এবার জেঠুর অনিচ্ছায় সে বিয়ে করেছে। হ্যাঁ, অনিচ্ছায় বিয়ে করেছে। এবার অনিচ্ছাকে জেঠুকে খুবই অত্যাচার করতো ওরা। আচ্ছা, তারপর কি হলো? তারপরে বলে যে আমার খুব কষ্ট হয়েছে, আমি চাইছিলাম যে আমি আমার প্রিয় ভাইয়ের কাছে আসি, আমি ওর কাছে থাকতে চাইছিলাম, আমি তো চিরজীবন ওর কাছে থাকতে চেয়েছিলাম, এই জন্য তো আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে আসতে দেয়নি, আমাকে আসতে আটকে দিয়েছে, এভাবে নাকি আমি বলেছি। হ্যাঁ, জেঠিমাও কি ইনভলভ ছিল এতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনভলভ আছে। বলছে দেন উনি জিজ্ঞাসা করেছে তোমাকে কে মেরেছে, বলে নাম কারো নেয়নি, কিন্তু উনি বলেছে 3 জন, 2টো মহিলা 1টা পুরুষ, এইভাবে বলেছে। তো তখন আমার বাবা জিজ্ঞেস করে তুই আমার মেয়েকে কেন জ্বালাচ্ছিস, হ্যাঁ, যারা তোকে মেরেছে তাকে যে জ্বালা, তাকে ভয় পাওয়া। হ্যাঁ, বলে আমি ওখানে ভয় পাওয়াবো না, যাদের কাছে আমি যদি ভয় পাওয়াই ওদের কাছে তো আমার কোনো কাজ হবে না, আমি তো শান্তি চাচ্ছি, আমি যে ওখানে যাই ভয়টা পাওয়াবো যেখানে আমার জানি আমার কাজটা পূরণ হবে, এইভাবে বলছে যে আমার কাজ যেখানে পূরণ হবে আমি সেখানে ভয় পাওয়াবো। আর তোকে তো আমি পারবো না, তোর রাশি ভারী, আমি তোকে কোনোদিনও দেখা দিতে পারবো না, চাইলে তুই তোকে দেখতেই পারবি না, এইভাবে বলছে। আমার বাবা কিন্তু যেটুকু এখনো দেখেনি মরার পরে, আমি আমার মা দেখেছি, আমার পুরো ফ্যামিলি দেখেছে, আমার বাবা আর আমার বোনকে ছাড়া, কারণ এদের দুজনের রাশি বহুত ভারী আমাদের বাড়িতে। আচ্ছা আচ্ছা। তো তখন বলে, তারপরে সে বলে যে আমি তোর মেয়ের ক্ষতি করতে আসিনি, তোর মেয়ের ক্ষতি অন্য কেউ চায়, এইভাবে বলেন। তো হ্যাঁ, তখন আমার বাবা বলে মানে, বলে তোরা এই বাড়িতে ঢুকেছিস আজ থেকে 10 বছর আগে, আমাদের 10 বছর, সেদিন থেকে এই বাড়িতে কেউ কালো জাদু করে, এইভাবে বললো। সেদিন থেকে তোদের খুশি তার সহ্য হয় না, তুই যে সাকসেস পাইছিস, তুই যে সাফল্যটা পাইছিস, ওটা তারা সহ্য করতে পারছে না, কেউ ভাবেনি যে তুই এত উপরে উঠে যাবি। এটা আমার বাবাকে বলে, ওরা সহ্য করতে পারছে না, আমি তো তোর মেয়েকে প্রত্যেকটা ঘন্টা রক্ষা করছি, তোর মেয়েকে কেন, তোদেরকেও করছি, আমি ওই জিনিসটাকে ভিতরে ঢুকতে দিইনি। ওরা যা করতো বাড়ির বাইরে, কোনোদিনও তোদের বাড়ির ভিতরে ঢুকতে পারিনি, এভাবে বলেছে। হ্যাঁ, মানে এই কারণেই কি তুমি একটু আগে বললে না যে তোমার রুমটা বাঁধানো,
এই না রিলেটেড? না 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 না, ওটা অন্য একটা স্টোরি। আচ্ছা, ঠিক আছে। ওটা অন্য একটা স্টোরি। তো আমরা জানতাম না ব্ল্যাক ম্যাজিকের বিষয়টা, তবে একটা জিনিস বলি, এটা কমপ্লিটলি আমাদের বিজনেসটাকে ডাউন করার জন্য হতো, ঠিক আছে? আমাদের বাড়ির সামনে আমরা অনেক সময় তোমার মানুষের হাড্ডি, মাথার খুলি, জবা ফুল এসব পেয়েছি। আচ্ছা আচ্ছা। এর আগে মানে এইসব ইনসিডেন্ট হওয়ার আগেই পেয়েছি, জেঠু মরার আগেই পেয়েছি। ইভেন আমাদের কুয়াটা খোলা ছিল, মানে বাইরে একটা কুয়া ছিল, আছে এখনো। ওটার মধ্যে আমরা যখন জল উঠাতাম না, মানে বাবা রাখে যে, বাবা বলে যে এখানে অনেক মানুষ আসে জল খায়, আমি একটা আলাদা আশীর্বাদ পাই ও মানুষ থেকে, তো আমি সবার জন্য ওটা খোলা রাখি। হ্যাঁ, বালতি ছিল, একজন জল উঠাতে গিয়ে দেখে মানুষের হাড্ডি পড়ে আছে টুকরো ওকে। ওটার মধ্যে, মানে অতটা। তখন আমরা কি করি, পার্মানেন্টলি ওই কুয়োটাকে বন্ধ করে দিই। মানে কুয়োটা আছে এখনো, বাট মুখটা বন্ধ, আমরা ওটা খুলি না। আর ওখানে মানুষের হাড়গোড় পড়ে রয়েছে কুয়োর ভেতরে? একটাই হাড় ছিল। পরে আমরা অনেক মানে হয় না, ইয়ে টিয়ে ডেকে পরিষ্কার করানো হয়েছিল, যেন আমাদের পাম্পটা যে আছে মোটরটা ওটার ভিতরে সেট করা, যখন খারাপ হয়েছিল তখন কিছু ছিল না, কিছু ছিল না। আচ্ছা, তোমার ওই বাবার কিসের বিজনেস ছিল? আমাদের ফার্নিচারের বিজনেস। আচ্ছা, ওই জন্য যে সাকসেসটা, তার জন্য কেউ হিংসা করে ব্ল্যাক ম্যাজিকটা করেছে? হ্যাঁ, হিংসা করেছে কি সেটা আমি মেনশন করব। হ্যাঁ, তো এবার তো আমার বাবা না তাও বিশ্বাস করছে না। হ্যাঁ, তো তখন উনি বলেন, মানে আমি বলি যে তুমি এই জায়গাগুলো খুঁড়ো, তুমি এই এই জিনিস পাবা। যে যে জায়গাগুলো খুঁড়া হয়েছে ওখান থেকে আমার মতন বানানো পুতুল, আমার মার মতন বানানো পুতুল, বোনের মতন, বাবার মতন বানানো পুতুল পেয়েছে 4 জায়গায়। স্ক্রু নাট হয় না, নাট পেয়েছি। নাট বলতে তোমার ওই যে যেগুলো আমরা খাটে লাগাই যে, ওই নাট, তারপরে জবা ফুল, মানুষের খুলি, এসব পেয়েছি। মানে তোমাদের বাড়ির চারিপাশে এগুলো পোতা ছিল? ও চারিপাশে মাটির নিচে পুঁতো ছিল। কি বলছো? হ্যাঁ, এটা সাংঘাতিক কেস, মানে সাংঘাতিক, একদমই সাংঘাতিক। তুমি বিশ্বাস করবে না, ব্ল্যাক ম্যাজিক মানে আমি পজিটিভ নেগেটিভ এনার্জিটাকে বিশ্বাস করি, ভূত প্রেত ঠাকুর বিশ্বাস করি, কিন্তু ব্ল্যাক ম্যাজিকটা কখনো বিশ্বাস করতাম না। এই ঘটনাটার পরে পুরোপুরি ব্ল্যাক ম্যাজিকটাকে বিশ্বাস করি, যে হ্যাঁ বা বলে ওটা কিছু বলে এক্সিস্ট করে। তো এবার বলছে যে তোর মেয়েকে আগে করতে চাইনি, তোকে আগে মারতে চেয়েছিল, ঠিক আছে? তো 2020-তে আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়, আচ্ছা। যেটা তোমার বহুত বড় অ্যাক্সিডেন্ট। এবার ওই অ্যাক্সিডেন্টের কোনো মানেই নেই। দেখো, একটা স্কুটি বাবাকে পিছন থেকে, বাবা না ডায়াবেটিস পেশেন্ট, তো আমি বিকালে ওয়াকে পাঠাতাম, কেন তখন লকডাউন, সবকিছু বন্ধ, ওয়াকে পাঠাতাম। একটা স্কুটি ফট করে বাবাকে মেরেছে। বাবার 2 বন্ধু 2 কোনায়, বাবা মাঝখানে, ওদেরকে না মেরে বাবাকে মাঝখান থেকে মেরে 1 ফুট অব্দি টেনে নিয়ে গেছে বাবাকে। আর ওরা ততক্ষণে বুঝে না যে আমার বাবাকে টেনে নিয়ে গেছে। যখন ওই স্কুটিটা যে একটা গাছের সাথে লেগেছে, তখন ওরা বুঝেছে আমার বাবা ওই স্কুটির সাথে টেনে চলে গেছে। এবার তুমি জানো আমার বাবার রাইট হ্যান্ডটাকে এইভাবে মানে এইভাবে ফ্র্যাকচার হয়েছে যে ওইটা আজ পর্যন্ত ঠিক হলো না। কারণ উনি ডায়াবেটিস পেশেন্ট, তো যদি অপারেশন করে, ওটি করে, সে সময় কিন্তু ওনার যে ওটা হিল হবে না, তো কেউ ওটা রিস্ক নিতে চাচ্ছে না। অনেক ডক্টর দেখে। হ্যাঁ, ওটা এখনো আছে, বাবার ওই হাতটা অকার্যকর। তো ওই জিনিসটা নাকি বাবার উপরে চেষ্টা করেছিল কিন্তু পারেনি। কেন জানো, আমার যে বাবার গুরু আছে, সে বাবার সয়া, মানে বাবার মাথায় হাত আছে তার। আমার বাবাকে কেউ কোনোদিন কোনো রকমের ক্ষতি করতে পারবে না। আর যে অ্যাক্সিডেন্টটা করেছিল, মানে যে স্কুটিটা চালাচ্ছিল, সে কি ইচ্ছাকৃত করেছিল? না, উনি পুরো ড্রিঙ্ক করেছিলেন। আর ওনা আমাদের চিনা জানা, সেটা আমাদের পাশের বাড়ি। ওরও অবস্থা খুবই খারাপ ছিল, ওনার অবস্থা প্রচন্ড খারাপ ছিল। তো ওকে দিয়ে করিয়েছে হয়তো ব্যাপারটা? ওকে দিয়ে করায়নি তোমাকে, মানে ওটা ওরা ওখান থেকে মন্ত্র তন্ত্র করে কোনো রকমে এসব করায়। হ্যাঁ, এটা আমরা কি বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে বশ করে কোনো একটা ভাবে হয়তো কোনো করেছে। এটা এটা তো জানা যায়নি, বাট ওটা করেছে। দেন আমার মা 2021-এর সেপ্টেম্বরে সিঁড়ির থেকে পড়ে যায়, ঠিক আছে? ওটাও নাকি করিয়েছে। অ্যান্ড ওটা আমি তোমাকে বলছি, মা পুজো মানে বৃষ্টি হচ্ছিল খুব, তো কাপড় তুলতে গিয়ে মা পিছলে পড়েছে। আচ্ছা। আর আমার মা না স্ট্রোক করেছে 2016-তে, স্ট্রোক, হার্ট অ্যাটাক, 2 বার একই দিনে একসাথে। তো তখন থেকে না মা, মানে নিউরো পেশেন্ট, তো একটা ভয় থাকে মাথায় লাগিয়ে, তার উপর আবার পড়েও গেছে সিঁড়ি থেকে। পড়েও গেছে। আর আমার মা আমাকে রীতিমতন এটা বলেছে, আমাকে কেউ ধাক্কা মেরেছে, কেউ ছিল না কিন্তু এই পুরো বাড়িটাতে আমরা একা, কেউ না। মাকে নাকি কেউ ধাক্কা মেরেছে। আর ইভেন যখন মা পড়েছে,
মার মাথা যখন রিলিং এর আগে সেই সময় নাকি কোনো একটা হাত মার সামনে এসেছে, মানে মাথাটার সামনে ধরে নিয়েছে কোনো একটা হাত। ওই জন্য রেলিং এ লাগেনি? রেলিং এ লাগেনি, মার মাথায় লাগেনি। মানে মা তো আইসিইউ তে অ্যাডমিট ছিল, বহুত খারাপ অবস্থা ছিল, যেহেতু ভমিটিং হচ্ছিল মার সমানে। হুম হুম হুম। তো ওইটাও চেষ্টা করেছে কিন্তু মারেনি। ইভেন মার যে স্ট্রোকটা হয়েছে ওটাও কিন্তু করানো কমপ্লিটলি, এটাও বলেছে। আমার মা কিন্তু একদম সুস্থ মানুষ, সাডেনলি এই জিনিসটা হয়ে যায় না। প্রেশার হাই, কেন স্ট্রোক তো প্রেশার হাই লো এর জন্য হয় না, প্রেশার হাই আছে না লো আছে কিচ্ছু নেই, এমনি এমনি স্ট্রোক হয়ে গেছে। মানে এই ক্ষেত্রে সিঁড়ির রেলিং এ যে হাতটা এসেছিল, যেটা বাঁচিয়েছিল ওটা তোমার আমার মাকে? জেঠু ছিল। আচ্ছা, ঠিক আছে। ওটা আমার ব্ল্যাক ওটা তো ম্যাজিক। আমার মা ওটা তো আমার মা আগেই আমাকে বলে যে আমাকে না কেউ বাঁচিয়েছে, না আমি আজকে বাঁচতাম না, আমি মরে যেতাম। ওটা মা আমাকে হসপিটালেই এই জিনিসটা বলে। ঠিক আছে। জেঠুর ওই যজ্ঞের ওখানটায় আমরা একবার ওটা নিয়ে একবার কথাটা বলে নিই, তারপর এই দিকটাতে আবার আসবো। যজ্ঞ। হ্যাঁ, হুম তো তখন এইসব বলে, হ্যাঁ। হুম। তো এবার বলে যে তোদের দুজনকে পারেনি কেন, তোদের দুজনেরই গুরু আছে, কেন আমার মা বাবা একই গুরু, মানে অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো তো তোদের দুজনের গুরুর হাত মাথায় আছে, তোদেরকে কেউ হিলাতে পারবে না। আর আমার বাবাকে বলে দিয়েছে যে যত চেষ্টা করুক তোর, মানে যেও আমার বাবার হাত দেখে সেই বলে যতই চেষ্টা করুক তোর মানে বিজনেসকে ডাউন করার পারবে না। তোর লাইফ একটা মানে রেল গাড়ির মতন চলতে থাকবে, কিন্তু তোকে কেউ ডাউন করতে পারবে না কোনদিন, কারো এত দম নেই। আচ্ছা। তো আমার বাবার খুবই মানে ভাগ্যটা খুবই ভালো বলতে গেলে, আর গুরু খুবই মানে খুবই গুরুর হাত বাবার মাথায়, এটা সবাই বলে বাবাকে। তো তারপরে তোমার এটা হয়, তারপরে আমার বোনের উপরে চেষ্টা করে, কিন্তু আমার বোনকে একদমই ধরতে পারে না, যেহেতু ওর রাশি সব থেকে ভারী আমাদের বাড়িতে, ওর কিছুটাই করতে পারে না। যখন আমার উপরে করে ওর জিনিসটা লেগে যায়, মানে আমার ক্ষতি হয়ে যায়। আচ্ছা। তো তখন ও কি করে, এবার দেখো যে করেছে সে খুব ভালো করে জানে আমি আমার বাড়ির খুব আদরে, ঠিক আছে। যদি সে আমাকে আস্তে 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 করে মারতে পারে তাহলে আমার পরিবারের লোক একদম শেষ হয়ে যাবে শোকে, খুব ভালো করে জানে সে। তো এই জন্য সে কি করে জিনিসগুলো আমার উপর দিয়ে করার চেষ্টা করে। ইভেন তো তুমি জানো না, আমাদের ছাদ থেকে আমার অনেক রকমের জামা কাপড় মানে গায়েব হয়ে গেছে, জামা অনেক সময় কাটা পেয়েছি, যখন জামা ধুয়ে মেলে কাটা জামা পেয়েছি, এই ভালো জিনিসটা জামা কিন্তু মেলেছি। খুবই বাজে জিনিস এটা। খুবই বাজে জিনিস। মানে জামা চুরি হয়ে যেত তোমার? হ্যাঁ, মানে ওটাকে নিয়ে কাজ করতে ওই জন্য হতো? ওটাকে নিয়ে কাজ করতে পারে। তুমি জানো মানে যে পুতুলটা ছিল ওটার মধ্যে আমার চুল ছিল, মানে চুলের টেক্সচার তো তুমি বুঝতে পারবে নিজের চুলের। কি বলছো? এটা কি করে সম্ভব? মানে আমি চুল টুল আসে নিচে ফেলি না, আর যে ব্ল্যাক ম্যাজিক করে তারা আমাদের পাশের বাড়ি করে। যে স্কুটি চালাচ্ছিল তার ফ্যামিলির লোক কি? না না, তার ফ্যামিলি না, সে আমাদের বাড়িতে একটু দূরে থাকে, বাট আমার একদম পাশে, মানে ওদের ছাদ আর আমাদের ছাদ একদম কানেক্টেড। ওই জন্য ছাদের জামা কাপড়গুলো ছাদের জামা কাপড় গুলো গায়েব, এটা আমরা অনেক আগের থেকে জানি যে ওরা আমাদের না, ওরা আমার বাবার সাথে সহ্য করতে পারে না করে। আর মানে ওখানে আমি কারোর নাম নিইনি, ঠিক আছে, ওই যোগ্যটাতে আমি জাস্ট হুল্লিয়া গুলা বলেছি কে কেমন দেখতে, আর যেরকম বলেছি একদম ম্যাচ এদের সাথে হয়। আর মেন পয়েন্ট কি, এরা আসামিস জানো তো। আচ্ছা আচ্ছা। আসামের ব্ল্যাক ম্যাজিক আমি শুনেছি খুবই ভয়ঙ্কর হয়। মানে আসামে একটা জায়গা আছে মায়াঙ্ক বলে, ওটা ব্ল্যাক ম্যাজিকের পীঠস্থান বলে ওই জায়গাটাকে। তো হ্যাঁ, এটা তো একটা ব্যাপার আছেই, ব্ল্যাক ম্যাজিকের অ্যাসপেক্ট একবারে উড়িয়ে দেওয়া যায় না। আর তুমি যখন বলছো তো খুবই ভয়ানক ব্যাপার স্যাপার ঘটেছে তোমাদের সাথে। খুবই, আর রিসেন্টলিও ঘটেছে, আমি রিসেন্টটাও বলবো, রিসেন্ট আপডেটটাও, যখন আমি মানে ব্যাঙ্গালোর থেকে আমি জাস্ট আসলাম তো পরীক্ষা দিয়ে, এখনো ঘটেছে। আচ্ছা। তো এবার আমাকে বললো মানে হয়ে গেল এটা সব ঠিক আছে। তো লাস্টে জেঠু যখন যায়, তো তখন পুরোহিতটা যখন বলে তখন জেঠু বলে যে মানে এতটা ইমোশনাল এই জিনিসটা, যে আমি থাকতে চাই তোদের সাথে, কিন্তু আমি না মায়ের সাথে ভুলে যাই যে আমি মৃত মানুষ, আমি তো তোদের সাথে থাকতে পারবো না। তোদেরও তো ভয় করে আমাকে দেখে, আমি বুঝি জিনিসটা, কিন্তু আমি তোদের সাথে থাকতে চাই, তোদের ফ্যামিলিতে এত খুশি খুশি হাসি খুশি না দেখে খুব ভালো লাগে, এইভাবে বলেছে বলে। সেই সময় আমার একদম হুঁশ নেই আমি কি বলেছি কিনা, এইসব আমার মা আমাকে পরে বলেছে। তো ওই সময় খালি আমার ফ্যামিলি না, আরেকজন ছিল মানে একটা মামা, আমাদের নিজেদের না, ও এই জিনিসটা উইটনেস করেছে কমপ্লিটলি। তো আমি তোদের সাথে থাকতে চাই, আমার যেতে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমাকে যেতে হবে, আমি এটা কেন বুঝতে পারছি না যে আমাকে তো এক না একদিন যেতে হবে। তো তখন যাবার আগে বলে যে আমি তোকে খুব ভালোবাসি, আমার বাবাকে বলে তোকে আমি খুব ভালোবাসি, আগেও বাসতাম এখনো বাসি, আর
তোর মেয়ে দুটো অনেক আগে যাবে দেখবি, আমাদের মানে বলে না ফ্যামিলির নাম অনেক উঁচু করবে। আমি তোর মেয়ে দুটোকে খুব ভালোবাসি, কোনোদিন ওদেরকে আদর দিতে পারিনি, কিন্তু খুব ভালোবাসি। মরার আগে তো আদর দিতে পারিনি, হয়তো মরার পরে দিব, এইভাবে বলেছে। হ্যাঁ, দেওয়ার পরে দেন মানে দেন আমি হয়তো কানতে 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 ঠিক হই, মানে আমি তখন কাঁদছি রীতিমতন। হ্যাঁ, আমি যে মানুষটাকে কোনোদিন চোখে দেখিনি, একবার দেখেছি, যার প্রতি আমার কোনো কানেকশন নেই, তার জন্য আমি কাঁদছি। আর তাকে আমি দেখতে পাই, সব থেকে বড় কথা, মানে তোমার একটা কানেকশন আছে, তুমি তার সাথে কানেক্টেড, তখন দেখতেও আলাদা ব্যাপার, কিন্তু সে আমার সাথে কোনো রকমের কানেক্টেড ছিল না। আমি তাকে যে প্রথমবার দেখেছিলাম 5 মিনিটের জন্য দেখেছিলাম, তার সাথে মানে আমি তখন অনেক ছোট, আমি যে কি কথা বলেছি আমার মনেও নেই, আমি জেঠুর ভালোবাসা কোনোদিন পাইনি। তো তখন কাঁদতে কাঁদতে তখন বলে যে এই যজ্ঞের আগুন তো আমাকে নিভাতে হবে। তখন আমার বাবা ধরে, আমি তখনও কাঁদছি, তো আমাকে ওই আঙ্কেলটা বলে যে কাঁদিস না, তুই কাঁদলে সে যেতে পারবে না, তোর মায়ের ও ছাড়তে পারবে না। তুমি বিশ্বাস করবে না, আমি আর আমার মা দেখছি একটা কালো ছায়া আমাদের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। কিন্তু আমার বোন, ওই মামাটাও দেখে, যে মামাটার কথা আমি বলেছি ও দেখেছে, কিন্তু আমার বোন আমার বাবা দেখতে পারেনি এই জিনিসটা। আচ্ছা। আমি, ওই মামাটা আর আমার মা, আমরা তিনজন দেখেছি একটা কালো ছায়া বাড়ির থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু আমার বাবা আমার বোন এই জিনিসটা একদম উইটনেস করতে পারেনি। তারপর কি হলো? প্লাস উনি যাবার আগে উনি নিজে সলিউশন বলে গেছে যে ওই যে যে জায়গা থেকে তোরা জিনিসগুলা পেয়েছিস ওগুলা বের কর, ওগুলাকে পুড়িয়ে দিয়ে, ওই শ্মশানে যখন যাচ্ছিস ওগুলোকে পুড়িয়ে দিয়ে, পুড়ানোর পরে এখানে যজ্ঞের এখানে 2 রকমের কাপড় রেডি করে অনেক কিছু, মানে মেথি মেথি যা যা লাগে না ওগুলা সব রাখা হয়েছিল, ওগুলাকে জায়গায় জায়গায় পুঁতে দে 1 বছরের জন্য, 1 বছর পর ওগুলাকে উঠিয়ে নদীতে ভাসিয়ে দিবি। দেন ওর শরীর 1 বছর অব্দি বাঁধানো থাকবে, এগুলো আমার জেঠু বলে গেছে যে ওর শরীর 1 বছর অব্দি বাঁধানো থাকবে, 1 বছর পরে ওর যে শরীরের যে বাঁধনটা আছে ওই ওই সুতাটা যে চেঞ্জ করবে, কেন বলে যতবার স্নান করবো জল লাগবে, ওটা তো খারাপ হবে না, সুতা একটা, তো ওইটা খারাপ হয়ে গেলে ও যখন ওটা চেঞ্জ করবে ওটা যেন হাতেও পেঁচিয়ে থাকে, আর আরেকটা সুতো পড়া অব্দি ওই জন্য একটা হাতে পেঁচিয়ে থাকে, মানে ওর শরীর থেকে যেন আলাদা না হয়। আর ওই সুতাগুলো খুব সাবধানে রাখবি, 1 বছর পরে ওটা জলে ভাসিয়ে আসবি। তারপর তোমার ওকে কামাখ্যার থেকে তাবিজ এনেবে, এটাও বলেছে, ওকে কামাখ্যার থেকে তাবিজ এনেবে, আর ওই তাবিজ যেন নিজের থেকে কোনোদিন আলাদা না করে, ওই তাবিজ ও হলুদ সুতোতে পড়বে। আচ্ছা, এগুলো সব বলেছে, বলে উনি চলে গেছেন। তারপরে আমাদের যা রিচুয়াল গুলো আছে, ও হ্যাঁ এটাও উনি বলেছেন যে ওকে নদীতে যাই এসব দিতে হবে না, আমার বাবাকে বলেছে যে তুই যাবি, ওকে যেতে হবে না। তো ওই রিচুয়ালটা পরে আমার বাবা করে, বাবা একা কমপ্লিট একা যায়, বাবা কাউকে নিয়ে যায় না, বাবা একা যায়, বাবা একা যায় ওইসব ভাসিয়ে আসে। আসার পরে আমি আমার জেঠুকে কোনোদিন দেখিনি, বাট মায়ের সাথে স্বপ্নে আসে, পিণ্ড চায়। তো তখন আমি যখন ওই আঙ্কেলটাকে জিজ্ঞেস করি, বলে এটাতে আমি কোনো সমাধান নেই, কারণ কি উনি শান্তি পাচ্ছেন না, উনাকে পিণ্ডদান না দেওয়া পর্যন্ত তুই ওকে স্বপ্নে দেখবি। অ্যান্ড উনি মানে আমার জেঠু যাওয়ার আগে এটাও বলে যে দেখ মানে যতদিন ঠাম্মা মরবে না, ও জানে যে মা যতদিন যাবে না আমার তো পিণ্ড দেওয়া হবে না, কিন্তু মা যেদিন মরে যাবে তার 1 বছর পরে যেন আমার পিণ্ড দিয়ে আসিস, নাহলে আমি বাড়িতে খুব উৎপাত শুরু করবো, এইভাবে বলেছে। আমি কিন্তু এখন ভালো আছি, পরে কিন্তু খারাপ হবে, এইভাবে বলেছে উনি। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, মা মানে আমার জেঠু আমার ঠাম্মাকে একদম সহ্যই করতে পারতেন না, অনেক পার্সোনাল রিজনের জন্য। হ্যাঁ, যেহেতু ঠাম্মা বের করে দিয়েছিল বাড়ির থেকে, তো মানে তো উনি না বের হওয়ার সময় কথাটা নাকি বলেছিলেন, আমি সবসময় শুনি যে ঠাম্মাকে এইভাবে যে তোমার মুখ আমি কোনোদিন দেখবো না, আর তোমার মুখে আমি আগুন দিব না, তুমি উল্টা আমার মরা মুখ দেখবা। আর মানে এই কথাটা ওনার মুখের বাণীটা না সত্যি হয়ে গেল, মানে আমার ঠাকুমা আমার জেঠুর মরা মুখ দেখলো। আর ওই বাড়িতে উনি বলেই গেছেন যে আমি এই বাড়িতে কোনোদিন পা রাখবো না। সত্যি মরার পর আমার ওই ডেড বডিটাকে অনেক চেষ্টা করা হয়েছে নিয়ে যাবার আমার ঠাম্মা বাড়িতে, কিন্তু অনেক রকমের বাধা পড়েছে, অনেক বাধা পড়েছে, লাস্টে নিয়ে যেতে পারিনি। আচ্ছা, তো এবার মানে স্টোরিটা এখানে শেষ হচ্ছে না, এবার তোমাকে আমি কিছু বলি, যেমন লোকে বলতে পারে যে মার্ডার হয়েছে, কি পুরুষ হেন, তো আমি তোমাকে কিছু কিছু কথা বলছি। যখন জেঠুকে শ্মশানে নিয়ে যায় ওই দিন, মানে এতটা আমার জেঠুর লাক খারাপ যে আমাদের এখানে যে চুল্লিটা আছে ওখানে 9 করে তোমার 50টার মতন ডেড বডি। তো ওখানে তোমার
অনেক মরা, তো ওখানে হবে না, আলটিমেটলি ডিসাইড হয়েছে আমার যেটুকু নিয়ে যাওয়া হবে। সঙ্গী বলে এখানে আরেকটা আছে। আচ্ছা। তো ওখানে রীতিমতন আমার যেটুকু চুল্লিতে রেখে ওনার জামাই আর মানে মেয়ে ড্রিঙ্ক করে ওনাদের ফ্রেন্ডের সাথে নাচানাচি করছে শ্মশানে। কি আমার বলছো? বাবা হ্যাঁ, মারা গেছে তাও? তাও আমার বাবা বলছে আমি এই দৃশ্য দেখতে পারবো না, আমার বাবা আর আমার পিসির ছেলে, আমি আমরা এই জন্য চলে আসছি, আমরা যেটু তো আমরা দাদার মুখের আগুনও দেখিনি। আমার বাবা বলছে আমি দাদার মুখে আগুন দিয়েও দেখিনি, আমি পারবো না এই এই দৃশ্য দেখতে, আমার কাছে খুব কষ্টজনক এই জিনিসটা। আর তারপরে তুমি বললে যে শ্রাদ্ধটাও ঠিকভাবে করেনি ওরা, তাই তো? সাধ্য করেইনি ওরা, ওরা উল্টা বাড়িটাকে বিক্রি করেছে হন্টেড বলে। বাড়িটা কিন্তু হন্টেড না, কেন ওটা আমার জেঠু ওই দিনই বলেছে যে আমি তো ওই বাড়িতে যাই না, আমি তো এখানে থাকি, তোদের বাড়িতে থাকি, আমি যে আসছি আমার আমার যে ডেড বডি এখানে নিয়ে আসে তারপর থেকে আমি কোনোদিন যাইনি এখান থেকে, এইভাবে উনি বলেছেন। তো তারপরে মানে এগুলো একটু প্রুফ যে হ্যাঁ, তারপরে ওনারা খুব স্টেটমেন্ট চেঞ্জ করে পুলিশের কাছে। দেখো বলেছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে মরেছে। হ্যাঁ, একটা গ্যাস সিলিন্ডার যখন ব্লাস্ট হয় ছাদ ফুটো হবে, ঘর কিছু একটা হবে, দাগ হবে, বা গ্যাস সিলিন্ডারটা অন্তত ব্লাস্ট হবে, তো ওটা তো ঠিক অবস্থা থাকবে না, তাই না? কিন্তু গ্যাস সিলিন্ডার যেমনকার তেমন আছে, তো এইটা তো মানে মিলা যায় না যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। তারপরে স্টেটমেন্ট চেঞ্জ করে বলে উনি সুসাইড করেছে। এবার আমার একটা কথা বলো, একটা 70 ইয়ার্স এর লোক কেন সুসাইড করতে যাবে? তার লাইফে এত খুশি, টাকার কম নেই, কিচ্ছু নেই, আমাদের বাড়িতে সব থেকে সাকসেসফুল ওই মানুষটা, তো কেন সে বিয়ে মতলবে তোমার সুসাইড করতে যাবে? তাও এই বয়সে, তাও এই বয়সে। এতদিন করলো না আজকে করলো, অত্যাচার তো অনেকদিন ধরে হচ্ছে, তো এতদিন করলো না আজকে সে সুসাইড করে নিল, তার তো কোনো মানে, এটা তো কোনো লজিকই হয় না। হ্যাঁ, আর যখন আমার জেঠু মানে পুড়ে তখন দুপুর 12টা বাজে, সেই সময় নাকি আমার জেঠিরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। একটা জল জ্যান্ত মানুষ পুড়ে যাচ্ছে তারা দেখেনি, আর যখন পাড়া প্রতিবেশীরা দেখেছে তখন ওদের গেট লক ছিল। লাস্টে আমার জেঠুকে কিচেনের জানলার গ্রিল দিয়ে ভেঙে কেটে তারপরে ওই ডেড বডিটাকে জানলা দিয়ে বের করা হয়েছে। মানে তখন কিন্তু ওরা বাকি 3 জন ঘরে প্রেজেন্টই আছে? প্রেজেন্ট আছে, কেউ দরজা খোলেনি? না, জানলা ছিল, 3 জনই ওষুধ খেয়ে ঘুমিয়েছিল? তাহলে পুলিশ এই জিনিস, হ্যাঁ বল, পুলিশ এই জিনিসটাকে বার করতে পারেনি কোনোভাবে? ওদের আমি এই জিনিসটা মানে এখানে আমি এই জিনিসটার নাম নিব না, কিসে কাজ করে কিসে না, বাট ওদের খুব পাওয়ার আছে, ইনফ্লুয়েন্সিয়াল। হ্যাঁ ইনফ্লুয়েন্সিয়াল, তো চেপে দিয়েছে কেসটা। হ্যাঁ চেপে দিয়েছে, ইভেন ওনার পোস্টমর্টম রিপোর্টটা আমাদের দেখতে দেয়নি। এতটা পেইনফুল, মানে আমার বাবার মানুষ কাছে এত নিচে নামতে পারে কিভাবে আমি বুঝে উঠতে পারি না। প্রচন্ড নিচে, মানে আমরা ওদিনই মানে এই যে তোমার কাছে ইনসিডেন্টটা বলছি, এর এক সপ্তাহ আগে ওদের পাশের বাড়ির যে একজন আছে, উনি হচ্ছেন আমার ড্রয়িং এর টিচার, একদম ওনার পাশের বাড়ি থাকে। তো স্যার এসেছিলেন, স্যাররা অন্য একটা গল্প শুনেছে, তো স্যারদেরকে আমরা সত্যি কথাটা বললাম যে মা বললো যে অ্যাকচুয়ালি কি হয়েছে। আচ্ছা, তো তখন একটা শকিং, বলো বলো, তখন একটা শকিং লেগে উনিও শক হয়ে গেছে, এত কিছু পাড়ার মধ্যে আমরা কিছু। আর আমার যেটা এমন ছিল না, ওনারা কারোর সাথে মিশতেন না। মানে যেটু কি তোমাদের পাড়াতেই থাকতেন? আমাদের পাড়া না, আমাদের থেকে একটু দূরে থাকতো। আচ্ছা। তো ওনারা কারোর সাথে মিশতেন না, খুব একা চুপচাপ টাইপের ওরা। গীতাঞ্জলি, আমাকে একটা কথা বলো। হ্যাঁ, জেঠু তো বললেন উনি চলে যাচ্ছেন, ঠিক আছে, আর তোমাকে ওই লাস্টের রিচুয়ালটা করতে হবে না, তোমার বাবা করলো সেটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে তা সত্ত্বেও জেঠু এখনো তোমার স্বপ্নে আসার পিন্ডি চায়? এখন আচ্ছা। আচ্ছা, আমার কয়েকটা কোশ্চেন ছিল, ঠিক আছে। ফার্স্টে আমি এই মার্ডারের কেসটাতে আসি। মানে তোমরা কেস লড়তে চেয়েছিলে কিন্তু লড়তে পারোনি, তাই তো? না, এই ইনফ্লুয়েন্সের জন্য? হ্যাঁ। আচ্ছা, মেইনলি হচ্ছে কি, পোস্টমর্টম রিপোর্টটা তো নেই, লড়বো কই দিক থেকে, ওটা তো লাগবে, তো ওটা তো নেই, প্রুফই নেই। এখন দেখো এই যে স্পিরিচুয়াল জিনিসগুলো যে হয়, এগুলো তো কেউ বিলিভ করবে না, যে ভূত প্রেত ল তো এগুলা বিলিভ করবে না, ল তো আমাদের কাছে এভিডেন্স চাই, সেগুলা কোত্থেকে জোগাড় করবো? এক্স্যাক্টলি। এবার এখানে আমাকে আরেকটা জিনিস জানাও যে
জেঠু বলেছিলেন যে জেঠু বলেছিল বা সেই তান্ত্রিক যে হুম কাজটা হুম করেছিল সে বলেছিল যে তোমাদের বাড়িতে দুজন আছে, একজন ক্ষতি চায়, একজন একজন ভালো ভালো ইচ্ছা চায়। যে ভালো চায় তিনি ছিলেন জেঠু, সেটা বোঝা জেঠু। গেছে। হ্যাঁ, আর যে ক্ষতি চায় সে কে ছিল? তাকে ব্ল্যাক ম্যাজিক করে এখানে পাঠানো হয়েছে। সে কি এখনো আছে? কারণ সে তোমরা সে এখনো আছে, এটার কোনো সমাধান বের করা হয়নি এখনো। না তবে তোমরা আমাদের বাড়িটাকে বাঁধানো হয়েছে, বাড়ির ভিতরে ঢুকতে পারবে না, বাইরে। তাহলে জেঠু যে বললেন যে ওই যে এখান থেকে মানুষের হাড় গোড়গুলো পাওয়া গেছিল মাটির হুম হুম ভেতরে, হুম। তো সেখানে মেথি বা এইসব গুলো দিয়ে চাপা দিয়ে 1 বছর রাখতে বলেছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা বাড়ি বাঁধানো হয়েছে ওইভাবে আমাদের। আচ্ছা, বাড়ি বাঁধানো হয়েছে, বাট স্টিল সে বাড়ির বাইরে এখনো ঘুরে বেড়াচ্ছে। সে আমার ক্ষতি করার জন্য। দেখো, একটা জিনিস বলে, যেটা আমাকে তান্ত্রিকটা বলেছে, দেখ তোর ক্ষতি কিন্তু এখনো ডাইরেক্ট করতে পারবে না, মানে আগে ডাইরেক্ট পুতুল টুতুল হয় না, দিয়ে করতো, এখন পারবে না, যে তোমার শরীর বেঁধে দিয়েছে। হ্যাঁ, ও কি করবে, আমার পিরিয়ডস এর যে প্যাড আছে, আমার চুল, এইসব জিনিস দিয়ে করার চেষ্টা করবে। তো আমাকে এইসব জিনিস এমন জায়গায় ডিসপোজ করতে হবে যাতে তার হাতে না আসে। আর সে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে জানছে আমি কি করছি, কোথায় যাচ্ছি, ইভেন আমরা কোথায় যাচ্ছি কি করছি এগুলা কিন্তু কাউকে বলতো না। হয়তো চেষ্টা করবে অ্যাক্সিডেন্ট করানোর, কেন বাড়ির বাইরে তো জিনিসটা কোনো শেষ হয়নি। এই জন্য আমার বাবা আমাকে এখন একদম একা বের হতে দেয় না। আচ্ছা, তো তুমি যখন মানে তুমি বলছিলে তুমি নিটের প্রিপারেশন নিচ্ছিলে 2019-এ, হুম হুম তারপরে 2020, 21, 22, হুম। 2020-21-এ সেরকম কিছু হয়নি, বাট 22-এ এইসব 22-এ জিনিসপত্র বেশি স্টার্ট হয়, তাই তো? স্টার্ট হয়, হ্যাঁ। এটা কেন মাঝখানে 2 বছর কেন কিছু হলো না? এটার কোনো উত্তর পেয়েছো? এটার কোনো উত্তর আমি পেইনি। আর মেন কথা কি বলতো, আমি বাইরে ছিলাম। হ্যাঁ, বাইরে যখন থাকতাম এগুলা কিচ্ছু হতো না। বাইরে ছিল হ্যাঁ, বলতে কোথায় ছিল? ব্যাঙ্গালোর। আমি ব্যাঙ্গালোরে পড়াশোনা করি তো। আর তো কি নিয়ে এবার পড়ছো? নার্সিং নিয়ে। আচ্ছা, মানে তুমি ব্যাঙ্গালোরে নার্সিং পড়তে চলে গেছিলে, হয়তো এটাও হতে পারে যে তোমাকে তখন পাইনি। আর এটা না পেয়েছে, আমি তোমাকে বলছি একটা, মানে ওই জিনিসটা আমি বলতে ভুলে গেছি। হুম, আমি যখন, মানে আমাদের না হোস্টেলটা হুম, তোমার ইসের মতন, ফ্ল্যাট পুরো, হ্যাঁ, ফ্ল্যাটটাকে হোস্টেল বানিয়েছে। এবার সিস্টেমটা কি বলতো, 4 তলা, গ্রাউন্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর অব্দি 2 BHK এক লাইনে আছে, 1 BHK এক লাইনে আছে, আর 3 BHK এক লাইনে আছে। হুম, ঠিক আছে, তো আমরা 2 BHK রুমে ছিলাম। এবার কি হয়েছে, একদিন আমরা কান্নার আওয়াজ পাই একটা ছেলে মানুষের। হুম, মানে এবার সব বাচ্চার। থেকে, হ্যাঁ, মাঝরাতে আমি বাথরুমে গেছি তখন, হুম, শকিংলি, যে গার্লস হোস্টেলের ছেলে মানুষের কান্না করতে পারবো, একদম নির্জুম জায়গা আমাদের হোস্টেলটা। হুম, তো খুব শকিং। হ্যাঁ, এবার আমি দৌড় দিয়ে বাথরুম থেকে আসি, বলছি কি, একজন বলছে তুই না ভুলভাল পেয়েছিস। ওরাও যায়, ওরাও পায় আওয়াজটা। হ্যাঁ, তার ঠিক 5 মিনিট পরে 3 তলার থেকে ফোন আসে, ভাই আমরা কান্নার আওয়াজ পাচ্ছি বলে, একটা ছেলে মানুষের। আর ওরা বলে যে 4 তলার থেকে ওই কথা বলেছে। তারপরে যেহেতু সাউথ ইন্ডিয়ান নিচের তলাটা, ওই গ্রাউন্ড ফ্লোর থেকে ফোন আসে একটা সাউথ ইন্ডিয়ানের ফোনে, যে আমরা আওয়াজ পাচ্ছি এরকম কান্নার। সাংঘাতিক ব্যাপার ওটা। হ্যাঁ, এবার আমরা ফ্রিকুয়েন্টলি এই আওয়াজটা পেতে থাকি, বাট শকিংলি তুমি জানবা, আমি যখন ছুটিতে বাড়িতে আসতাম ওই আওয়াজটা আর কেউ পেত না, বাট আমি যখন ওখানে থাকতাম ওই আওয়াজটা পাওয়া যেত। মানে তোমার যেখানে নার্সিং পড়তে গেছিলে ব্যাঙ্গালোরে, হুম হুম। সেখানেও তোমার এরকম ইনসিডেন্টস আছে? এই 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 বাস এই একটা ইনসিডেন্ট, এই একটা ইনসিডেন্ট, মানে আমি যখন থাকতাম তখন এই কান্নার আওয়াজটা থাকতো, আমি বাড়ি যখন আসতাম কিচ্ছু থাকতো না, আচ্ছা, সবাই পিসফুলি ঘুমাতো। মানে এটাও আমার জেঠুর সাথে হয়তো কানেক্টেড, বিকজ কি বলো, ছেলের আওয়াজ, আমি এটাকে কানেক্ট করি কোথাও না কোথাও, এটার আমি অ্যান্সার এখনো পাইনি, বাট আমি কানেক্ট করি জিনিসটাকে। তোমার থেকে কেন পিণ্ড চাইছি? মানে বাবার থেকে, মানে যেহেতু তোমার রাশিটা হালকা ছিল তাই জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর মেন কথা আমি তোমাকে বললাম না, আমার পুষ্টিটা আগুনের পুড়ে মরা আছে। হ্যাঁ, আগুনের থেকে অনেক বড় ফারাক। তো সেও আগুনে পুড়ে মরেছে, কোথাও না কোথাও তাকে এই জিনিসটা অ্যাট্রাক্ট করে গেছে। আচ্ছা, আর সে নাকি আমাকে খুব ভালোবাসতো, মানে আমার ব্যাপারে অনেক কিছু শুনেছি, যে আমি হয়তো আমাদের ফ্যামিলিতে ফার্স্ট যে গ্রাজুয়েশন করবে। আচ্ছা, তো সে আমার ব্যাপারে সবকিছু শুনে খবর রাখে, সেই সব বলেছে। তো সে, তার নাকি আমাকে খুব ভালো লাগে। আর ইভেন আমি সত্যি বলি, মরার আগে তো কানেকশন ছিল না, কিন্তু মরার পর না ওনার সাথে একটা কানেকশন আমার রেডি হয়। বলতে গেলে তোমার, ওনার লাইফের স্টোরি শুনে খুব স্ট্রাগল করেছে লাইফে। হ্যাঁ, আমার বাবারা প্রচন্ড স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছে। হুম, হুম, তো
আমি খুব ইন্সপায়ার হই। তো আমি যখনই বাড়ি থেকে বের হই কোনো ভালো কাজের জন্য জেঠুকে প্রণাম করে বেরোতাম, এসে ফটোর সামনে বলতাম জেঠু আজকে আমি এটা পেয়েছি ওটা পেয়েছি। তো জেঠু এগুলাও বলে যে আমি খুব খুশি হতাম যখন ও বলতো। আমার মেয়েও হয়তো এত কিছু করেনি আমার জন্য। মৃত্যুর পর হ্যাঁ, মৃত্যুর পর মানে আমি একটা খুশি হয়ে বলতাম যে বলে না, নিজের প্রিয় মানুষদের সবাই বলে, তো জেঠু তোমার আশীর্বাদ নিয়ে গেছে, দেখো আমার কাজটা হয়ে গেছে আজকে, এইভাবে বলতাম। তো ওই গীতাঞ্জলি, জিনিসটা, হ্যাঁ। আজকের কল রেকর্ডিংটা এমনিতেই 1 ঘন্টার ওপর হয়ে গেছে, কিন্তু হুম হুম এখনো মনে হচ্ছে অনেক কিছু জানা বাকি রয়েছে, কারণ তুমি আমাকে বলেছিলে যে তোমার বাড়িটা মানে তোমার ঘরটা স্পেসিফিক্যালি বাঁধানো রয়েছে। হুম 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 তুমি বলেছিলে যে নার্সিং পড়তে গেছো ব্যাঙ্গালোরে, সেখানে কিছু ইনসিডেন্টস রয়েছে। হুম হুম হোস্টেলের তো ওই একটা ব্যাপারে গেল বাচ্চার কান্নার হুম শব্দটা, বাট যেখানে পড়তে গেছিলে সেখানে নাকি ইনসিডেন্টস আছে, মানে কল রেকর্ডিং হুম আগে হুম আমাকে হুম হুম বলেছিলে। হুম। আরো কয়েকটা, মানে তুমি আর একটা জিনিস বললে যে মানে আমাকে যখন কন্ট্যাক্ট করেছিলে যে হ্যাঁ এই জিনিসপত্রগুলো এখনো চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমি যারা যারা কল রেকর্ডিংটা শুনছে তাদের থেকে জানতে চাই গীতাঞ্জলির আহ, আরো যে এক্সপিরিয়েন্স গুলো যেগুলো জানা হলো না টাইমের লিমিটেশনস এর জন্য, সেগুলো কি আপনারা জানতে চান? যদি জানতে চান কমেন্ট করে জানান, তাহলে গীতাঞ্জলির সাথে আমরা আবার একটা কল রেকর্ডিং করব, আবার একটা পডকাস্ট করব। দ্যাটস ইট। আর থ্যাংক ইউ গীতাঞ্জলি, তোমার এই এক্সপিরিয়েন্সটা, এত মারাত্মক একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। আর হ্যাঁ, আমি আশা রাখছি তোমার কোনো বিপদ হবে না, একটা খুব ছোট ভালো জিনিস থাকো। বলি। আম, তোমাকে একটা রিসেন্ট আপডেট দিই, আমি ব্যাঙ্গালোর থেকে আসার পরে যেটা বললাম এটা আমি একটু মেনশন করে দিই, হ্যাঁ। হুম হুম হুম। তোমার না, আমি যেদিন আসি আমার তাবিজটা আনফরচুনেটলি খুলে যায় রাত্রেবেলা, মাঝরাতে, হ্যাঁ। মানে যেটা জেঠু বলেছিল যে ঠেকিয়ে রেখে তারপর আর একটা তাবিজ বাঁধতে, দেহ বন্ধ করার হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা, তাবিজটা খুলে যায় আনফরচুনেটলি, ঠিক আছে। তো আমি বলি এত রাত্রেবেলা আবার হলুদ সুতো মার রুমে আনতে যাব, থাক ঠিক আছে কোনো ব্যাপার না। সকালে উঠে দেখি আমার পুরো গায়ে আঁচড়ের দাগ, পিঠে হাতে পায়ে, সেটা পুরো কে গায়ে। করেছিল? কেউ জানে না। আমি, আমার বাবা একবার হয়েছে কুকুর করেছে, কিন্তু কুকুর ওইরকম করে আঁচড় দিবে না, আর পিঠে কি করে আঁচড় দিবে। আর আমি রাত্রে কিছু বুঝিও না, কেউ আমাকে আঁচড় দিয়েছে, সকালে জ্বলছে আমি যখন স্নান করতে যাই। মানে পরে যখন আমি আঙ্কেলটাকে জিজ্ঞেস করি না, সে বলে হয়তো তোর, তুই চুলমুল কোথাও ফেলেছিস, ঠিক আছে, হয়তো নিয়েছে, নিয়ে পুতুল টুতুল করে হয় না দাগ দেয়, হয়তো তোর নামে কোনো গাছের দাগ দিয়েছে তো তোর পিঠে ওটা পড়েছে, এরকম কিছু একটা হয়। তো ব্ল্যাক ম্যাজিকের জন্যই হয়েছে, ওটা করা হয় মায়ের সাথে, যেহেতু আমার তাবিজটা খুলে গেছে। বললাম না, ও প্রত্যেকটা মিনিট বুঝতে পারে আমি কি করছি কিনা। এটাই ছিল কিউরিও ফাইটের আজকের কল রেকর্ডিং। কল রেকর্ডিংটা কীরকম লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সেটা আমাকে জানাতে পারেন কল রেকর্ডিংয়ের মাধ্যমে। সেক্ষেত্রে আপনাকে আমাকে যোগাযোগ করতে হবে ইনস্টাগ্রামে। আর এই ভিডিওটার যে ডিলিটেড পোর্শনগুলো রয়েছে সেগুলো জানতেও আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং পিনড কমেন্টে দিয়ে রাখছি, যাতে আপনাদের যোগাযোগ করতে সুবিধা হয়। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। তার আগে যদি কিউরিও ফাইট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন। আর কিউরিও ফাইটের এরকম আরও ভিডিওস দেখতে স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।